এটার বাকি কিছু অংশ আমার কাছে মনে হয়েছে যে এটা জরুরি, এজন্য আমি এই অংশটাকে আবার শুরু করতে চাচ্ছি। এবং আমি আবারও অর্গানাইজারদেরকে ধন্যবাদ দিই যে তারা আমাকে এই অতিরিক্ত সুযোগটা দিয়েছে। সেদিন সময়ের অভাবে আমরা এই গুরুত্বপূর্ণ অংশগুলোকে আলাপ করতে পারি নাই, এগুলো আমরা আজকে আলাপ করব। বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, চায়না, ইন্ডিয়া, যদি সময় কুলায় তাহলে আমরা হয়তো কিছু অল্প পরিমাণে রোহিঙ্গা ইস্যু আলাপ করার চেষ্টা করতে পারি যদি সময় কুলায়। আর যে শীটের ব্যাপারে দু একজন বলেছেন, শীটটা আশা করি আপনাদেরকে দ্রুতই দিয়ে দিবে অর্গানাইজাররা। যেটুকুন আপডেট করেছি আমি আজকেও দিয়ে দিব তাদের কাছে। আর শীট নাম্বার 2 এর উপরে যে ক্লাসটা হয়েছিল, আপনারা ওই শীটটা খুব ভালো করে পড়বেন। অনেক কষ্ট করে অর্গানাইজাররা এবং আমাদের ওবায়দুল্লাহ স্যার, ওনার টিম কষ্ট করে এটা বানিয়েছেন এবং সুন্দর করেই বানিয়েছেন। আপনারা প্রত্যেকটা লাইন পড়বেন এবং এটা থেকে একটা গাইডলাইন নেবেন। সাথে আমিও কিছু আপনাদেরকে তথ্য অতিরিক্ত সরবরাহ করার চেষ্টা করছি, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। আমি জানি আগের দিনের কথা আমার হয়েছিল যে আপনারা আরো বেশি এর উপরে কোন কোন জায়গা থেকে তথ্যগুলো নিয়ে পড়াশোনা করবেন। তো আমরা আজকে শুরু করি ইসরায়েল এবং ফিলিস্তিন দিয়ে। দেখেন, ফিলিস্তিন বা প্যালেস্টাইন, এটার শুরুটা কোথায়? ইনফ্যাক্ট ইহুদি ধর্ম যদি আমরা বলি, এটা প্রায় 4000 বছর আগের একটা ধর্ম বলে বলা হয়ে থাকে। জুডাইজম, এখানে জুডাইজম এবং জায়নিজম দুই জিনিস। জুডাইজমটা এসছে জুডা বা ইয়াহুদা, আমরা মুসলমানরা বলি ইয়াহুদা, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের থেকে আসছে। তাদের মূল গ্রন্থের নাম হলো হিব্রু বাইবেল বলতে পারেন, বা ওল্ড টেস্টামেন্ট বলে অনেকে, তোরা বলি, বা আমরা মুসলমানরা বলি তাওরাত। এর অর্থ হলো আইন। এই বইটা তাদের মূল উৎস, ওল্ড টেস্টামেন্ট বলেন বা যে নামেই ডাকেন না কেন। আর এটা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বলি মুসলমানরা, ইহুদিদের ধর্মে তাকে আব্রাহাম বলা হয়। আব্রাহাম, ওনার সন্তান ছিলেন ইসাক, বা ওরা বলে আইজাক। ইসমাইল আলাইহিস সালামের 2 সন্তানই ছিলেন। ইজাকের পুত্র, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইজাক, ইজাকের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম, যাকে ওনারা জ্যাকব বলে পরিচয় দিয়ে থাকে ইহুদিরা। তার 12টা সন্তান মোট, যার 12টা গোত্রে বিভক্ত হয়ে গিয়েছিল। তার চতুর্থ সন্তানের নাম ইয়াহুদা, যাকে ওরা জুডা বলে ডাকে। আমরা বলি ইয়াহুদা মুসলমান ধর্মে, এবং ইহুদিরা তাদেরকে জুডা বলে ডাকে, জুদা। তার নাম অনুসারে এটাকে জুডাইজম বলে। সুতরাং এটা ধর্মের চেয়ে বরং একটা বড় জাতিসত্তা, ধর্মের চেয়ে জাতিসত্তা এটা, যেহেতু ইয়াহুদার নাম অনুসারে আসছে। আর মোজেস বা মুসা আলাইহিস সালাম তাদেরই বংশধর, যিনি ফেরাউন, যাদেরকে আমরা বলি রামসেস 2 বলা হয় ওনাকে, ফেরাউন, উনার কবল থেকে বা কিপ্তিদের কবল থেকে যে দাসত্ব বরণ করেছিল বনি ইসরায়েল, ইয়াকুব আলাইহিস সালাম, যিনি জুডার বাবা, জ্যাকব, বা আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাম, জ্যাকব। উনার আরেকটা নাম হলো, কোরআনে যেটা আছে এবং তরাতেও এটা আসে, ইসরা, সেটা হচ্ছে ইসরাইল। এই শব্দটা আসলে তারা আল্লাহ বা ভগবান বা খোদা, গড মিন করে এল দিয়ে। যেমন বেথেল জায়গাটা, বেথ মানে ঘর, এল মানে আল্লাহ বা গড বা খোদা, খোদার ঘর, বেথেল বলা হয় ইসরায়েলকে। তো ইসরা শব্দটা জাকব আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেখান থেকে এটা আসছে। কিন্তু যদিও জুডাইজম জুডা থেকে এসছে, তার নামকরণ গ্রহণ করা হয়েছে, কিন্তু ইসরায়েলিরা বা ইহুদিরা ওনারা বলতে চান যে ওনাদের ধর্মের মূল হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বড় 3টা ধর্ম পৃথিবীতে এখন প্রচলিত আছে, যে 3টা ধর্মকে আব্রাহামিক রিলিজিয়ন বা আব্রাহামিক ধর্ম বলা হয়ে থাকে। তার 1 নম্বর ধর্ম হলো ইহুদি ধর্ম, আমরা যেটা বলছি, বা ইহুদিবাদ, ইহুদি যেটা। 2 নম্বরে ঈসা আলাইহিস সালামের ধর্ম বা ক্রিশ্চিয়ানিজম, খ্রিস্ট ধর্ম। 3 নম্বরে মুসলমান আমরা যারা, ইসলাম। এই 3টা ধর্ম, দ্যাট মিনস
জুডাইজম, খ্রিস্টিয়ানিজম এবং ইসলাম, এই তিনটা ধর্মেরই মূল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো জুডাইজমটা আসছে ইসহাক আলাইহিস সালাম থেকে, আর মুসলমান ধর্মটা আসছে ইসমাইল আলাইহিস সালাম থেকে। মূল চলে গেল আবার ইব্রাহিম আলাইহিস সালাম। জাস্ট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বলা হয় যে 2166 BCE, এই সময়টাতে। BCE আপনারা জানেন নিশ্চয়ই। CE এবং BC যেটা আমরা আগে লিখতাম AD এবং BC হিসাবে আমরা লিখতাম AD BC। BC দিয়ে আমরা বিফোর দ্য ক্রাইস্ট বলতাম, AD দিয়ে অ্যানো ডোমিনি বলা হতো। এখন এটাকে আরো সহজ করে লেখা হয়, একটা হলো BC আর একটা হলো BC না, একটা হলো CE আর একটা হলো BCE। দুইটা CE মানে কমন ইরা অথবা ক্রিশ্চিয়ান ইরা, যেটা আমরা অ্যানো ডোমিনি দিয়ে, মানে জেসাসের মৃত্যুর পরে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরের অংশটাকে আগে অ্যানো ডোমিনি দিয়ে লেখা হতো, এখন CE দিয়ে লেখা হয়। কমন এরা, কেউ কেউ ক্রিশ্চিয়ান ইরাও বলে থাকে। আর BC হলো বিফোর দ্য ক্রিশ্চিয়ান ইরা, যেটাকে আমরা BC বলতাম, সেটাকে এখন BCE বলা হয়। জাস্ট আমি একটা ধারণা দেওয়ার জন্য এখানে শুধু এতটুকুন বলে নিলাম যে 2166 BCE, এই সময়টাতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ওনার পরে ওনার সন্তানগুলো আসছে, এবং এই জুডা যিনি, ওনার সময়টা বলা হয় 1566 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1566। একটা জিনিস আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, যে আপনারা অনেকে প্রশ্ন করেন ভিতরে, কিন্তু আমি স্ক্রিনের দিকে দেখার মতন বা কম্পিউটারের দিকে দেখার মতো সুযোগ আমি থাকে না, কারণ আমি চাই পুরোপুরি ফোকাস করতে আমার যেটা আপনাদেরকে আলোচনা করা দরকার সেই জায়গাটাতে। এজন্য স্ক্রিনে যদি কেউ প্রশ্ন করেন বা কিছু বলেন, আমি ইনস্ট্যান্টলি এটা দেখতে পারি না। আমি চেষ্টা করব আজকে ক্লাস শেষ করে, 1 ঘন্টা আনুমানিক যদি ক্লাস নিতে হয়, ক্লাস শেষ করে আমি আপনাদের স্ক্রিনে যাওয়ার চেষ্টা করব। তখন যতটুকু সম্ভব জবাব দেওয়া আপনাদের প্রশ্নের, আমি সেটা চেষ্টা করব। সো মুসা আলাইহিস সালাম তাদের ত্রাতা, কিবতি, দ্যাট মিন্স মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল বলা হয়, ইসরাইলের বংশধর। যেহেতু যাকব বা ইয়াকুব আলাইহিস সালামকে ইসরা বলা হয়, ওনার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। কোরআনেও আসছে যে ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসরাইল, ওনার বংশধর যারা, এটা বনি ইসরাইল। আর ফারাও বা ফেরাউন যাদেরকে বলি, কিবতি বলা হতো তাদেরকে। কিবতি শব্দটার মূল কথা হলো ইজিপশিয়ান, মূল অর্থ ইজিপশিয়ান, এটা হলো তার অর্থ কিবতি। তো এখানে দুইটা অংশ দাঁড়াচ্ছে, একটা হলো বনি ইসরাইল আর একটা হলো কিবতি। তো বনি ইসরাইলরা বিভিন্ন কারণেই দীর্ঘদিন ধরে এই ফেরাউনদের দাসে পরিণত হয়েছিল দীর্ঘদিন ধরে। ইনফ্যাক্ট ইসরাইল নামটাও যেহেতু ওখান থেকে আসছে, এবং এটা ডেভিডের কথা যদি আপনি বলেন, বা দাউদ আলাইহিস সালাম, এটা অনেক পরে এসেছেন উনি, দাউদ, তার পুত্র সুলাইমান, উনারাই এসে ইসরায়েলকে দখল করেন বা ইসরায়েলকে জয় করেন। এবং প্রায় 1000 BCE-তে এই সময় এসে দাউদ আলাইহিস সালামের ছেলে, বা কিং ডেভিড যাকে বলা হয় হিস্ট্রিতে, ওনার ছেলে সলোমন বলে হিস্ট্রি বলে, বা আমরা সুলাইমান আলাইহিস সালাম বলে থাকি, উনি প্রথম টেম্পল এখানে বলেন। এই জন্য ওটাকে বলা হয় সলোমনস টেম্পল, যেটা ইসরায়েলের প্রথম মানে ধর্মের প্রতিষ্ঠান, বা টেম্পল বা মন্দির যেভাবে বলেন, মসজিদ যে নামই দেন না কেন, এই টেম্পলটা প্রথম সলোমন আলাইহিস সালামের সময় ওখানে করা হয়। তো হযরত মুসা আলাইহিস সালাম, এটা আল্লাহর নির্দেশে উনি এই ফারাওদের থেকে বা কিপ্তিদের থেকে একটা ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন এটা, আমি বিস্তারিত যাব না, যে উনি নীলনদ পার হয়ে চলে গেলেন, এরপরে তিহি প্রান্তরে চলে গেলেন, সেখানে মান্না সালোয়া খাওয়ানো হলো, অনেক কাহিনীগুলো আছে, যেটা বিস্তারিত যাওয়া আমি প্রয়োজন মনে করছি না। সেই জন্য সলোমন আলাইহিস সালাম বা ডেভিডের অংশটা আমরা চলে আসলাম। এরপরে আমরা যদি একটু আগে চলে আসি, 1878 খ্রিস্টাব্দ, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে, এটা হলো যেটা তার ধর্মের অংশ অথবা জাতিগতভাবে, যেটা হলো জুডাইজম।
আরেকটা হলো জায়নিজম। এই জায়নিজমের প্রবক্তা ছিলেন থিওডর হার্টজেল। আপনারা এই নামটা খুব ভালোভাবেই জানেন, থিওডর হার্টজেল। ইনি ন্যাচারালি ইনি ইহুদি ছিলেন এবং এই জায়নিজমটা এক ধরনের বড় আন্দোলন। কেউ কেউ এটাকে টেরোরিস্ট আন্দোলন বলে থাকে বা সহিংস আন্দোলন নাম দিয়ে থাকে। আবার কেউ কেউ বলে যে এটা ইসরায়েলকে পুনরুদ্ধারের আন্দোলন। ইনফ্যাক্ট এটা 1878-এর পরবর্তীতে এই আন্দোলনটা উনি ইউরোপের ভিতরে বসে চাঙ্গা হয়ে ওঠে। ইউরোপে কেন গেল? তাদের জায়গা তো ইসরায়েল ছিল। ইউরোপে যাওয়ার অনেকগুলো কারণ আছে, একাধিক বিষয় এখানে চলে আসবে। যেহেতু তাদের বসবাসের জায়গা ছিল, সেই কিং ডেভিড বলেন, সলোমন বলেন, এবং গ্রাজুয়ালি ওনারা আস্তে আস্তে ইসরায়েলেই ওনাদের বসবাস ছিল। কিন্তু একাধিকবার তারা বিভিন্ন জাতি দ্বারা ওখান থেকে বিতাড়িত হয়েছে। সেই খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী থেকে বিভিন্ন ভাবেই বিভিন্ন রাজত্ব, বিভিন্ন কারণে তাদের যুদ্ধ সংঘর্ষ যেভাবেই বলেন, তারা তাদের ভূমি থেকে বিভিন্নভাবে বিতাড়িত হয়েছে। যেমন বলা হয় যে খ্রিস্টপূর্ব 15th সেঞ্চুরি, 1500 অব্দে এই সময় এই অঞ্চলটাতে, ইসরায়েল যে অঞ্চলটা ছিল ইহুদিদের জায়গা, সেই জায়গাটা থেকে দুর্ভিক্ষ হয় এবং তখন ওনারা ওখান থেকে কিপ্তি অঞ্চল, যেটা মিশর, সেখানে তারা মাইগ্রেট করে একটা বড় অংশ। সেটা একটা কারণ আছে। এবং ইসরায়েল থেকে ইজিপ্ট থেকে ওনারা ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং অসংখ্যবার তাদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়ে গেছে। তখন প্যালেস্টাইন ঠিক একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি ছিল না। প্যালেস্টাইন ইসরায়েল মিলে এই অঞ্চলগুলো, প্যালেস্টাইন, ইসরায়েল, জর্ডান, সিরিয়া, লেবানন, এই অঞ্চলটাকে বলা হয় লেভেন্ট। যে কারণে ISIL, এখন যেমন আমরা ISIS বলি বা আইসিস বলি, এটাকে শুরু করা হয়েছিল ISIL নাম দিয়ে। শুরু করা হয়েছিল ISIL, তার মানে এল দিয়ে লেভেন্ট বোঝানো হতো। লেভেন্ট যখন তারা শুরু করলো, লেভেন্ট বললে ইসরায়েলও চলে আসে। ইরাক অ্যান্ড লেভেন্ট, ইরাকটা লেভেন্টের বাইরে, এই জন্য ইরাককে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। যখন লেভেন্ট বলা হলো, শুরুতে নামটা দেওয়া হলো, তখন ন্যাচারালি ওই অঞ্চলের সবগুলো দেশ এবং ইসরায়েলও এর ভিতরে জড়িয়ে যায়। যে কারণে দ্রুত তারা তাদের নামকে পরিবর্তন করে এই জায়গায় সিরিয়াকে বসিয়ে দেয়। তারপরে এটা ISIS নাম ধারণ করে। আইসিস বলি আমরা বা ISIS বলি। ইরাক অ্যান্ড সিরিয়া এই অঞ্চলটাকে তারা নিয়ে আসে, স্পেসিফাই করে দেওয়া হয় এবং এই জায়গাগুলোতে যুদ্ধ বিগ্রহ বা তাদের যে কার্যকলাপ শুরু করে, এটা নিয়ে অনেক বিতর্কের বিষয় আছে, আমরা সেখানে আপাতত না গেলেও চলবে। সো আমরা বললাম যে এই ইসরায়েলকে দাউদ আলাইহিস সালামের সময় উনি আসছিলেন এবং এখানে উনি স্বপ্নে দেখলেন যে একটা সিঁড়ি উপরের দিকে চলে যাচ্ছে। সেই সিঁড়িটাকে বলা হয় ল্যাডার অফ কিং ডেভিড, ইসরায়েলে তারা বলে। সেই জায়গাগুলোকে তারা আটকে রেখেছে বা একটা স্মৃতিচিহ্ন হিসেবে জায়গাগুলো রেখে দিয়েছে। যাই হোক, ইসরায়েলে তখন উনি রাজধানী বা ইসরায়েলকে, জেরুজালেমকে উনি রাজধানী স্থাপন করেন দাউদ আলাইহিস সালাম, কিং ডেভিড যাকে আমরা নাম দিয়েছি বা নামে হিস্ট্রিতে যাকে কিং ডেভিড বলা হয়ে থাকে। উনি ইসরায়েলকে, জেরুজালেমকে রাজধানী বানালেন। তো এরপরে মসজিদ তৈরি হলো, আস্তে আস্তে সবকিছু গ্রাজুয়ালি আসলো। এখন আমরা যদি দেখতে পারি যে ইভেন দেখেন এর পরবর্তীতে আপনার 11th সেঞ্চুরি BC, 8th সেঞ্চুরি থেকে তো তাদের বিতাড়ন শুরু হলো। এরপরে 11th সেঞ্চুরিতে এসে এটা একাধিক ভাগ হয়েছে, আমি দু একটা শব্দ শুধু লিখলাম। অনেকবার তারা বিতাড়িত হয়েছে এবং সর্বশেষ যখন বাইজেন্টাইন সরকার, দ্যাট মিনস রোমানরা, খ্রিস্টান ধর্ম যখন খুব রমরমা অবস্থা, খ্রিস্টের মৃত্যুর পরে সারা পৃথিবীতে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার, তখন বাইজেন্টাইন সরকার ওখানে আধিপত্য গড়ে তোলে। রোমানরা, বাইজেন্টাইন তার অংশ। বাইজেন্টাইন এখন তুরস্কের ইস্তাম্বুল, এই অঞ্চলগুলোকে বাইজেন্টাইন বলা হয়।
কনস্টান্টিনোপল বলা হয়। তো বাইজেন্টাইন রোমানদেরই একটা অংশ ছিল, যারা বাইজেন্টাইন এম্পায়ার হিসাবে পরিচিত, রোমান এম্পায়ারেরই অংশ বলতে পারেন আমরা, বা বলতে পারি। তো তারা এসে সামহাও খুব জোর জবরদস্তি করে তাদেরকে ওখান থেকে আবারও বের করে দেয়। এটা খুব সম্ভবত 12th সেঞ্চুরিতে, এই সময়, এটা বিসিতে না, এটা সিইতে, এই সময় এসে বাইজেন্টাইনরা তাদেরকে বের করে দেয় এবং খ্রিস্টান ধর্মের প্রচার শুরু করে। যেহেতু বাইজেন্টাইনদের সাথে তাদের যুদ্ধ বিগ্রহ হয়েছে, তারা স্বাভাবিক তাদের ভূমি তারা ছাড়তে চায় নাই, এবং এই সময়গুলোতে তারা প্রচুর ভাবে ইউরোপে ছড়িয়ে পড়ে। ইউরোপিয়ানরা, এই ইহুদিরা পুরো ইউরোপ, আমেরিকাতেও চলে যায়, বড় অংশ তারা পূর্ব ইউরোপের দেশগুলো, এই জায়গাগুলোতে তারা চলে আসে। তো ইউরোপ, এই জন্য দেখবেন যে ইউরোপের সব দেশেই প্রচুর ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম পশ্চিম ইউরোপের ব্রিটেন পর্যন্ত। বাট তারা নিজেদেরকে সেমেটিক মনে করে। এটা একটা বড় সমস্যার জায়গা। যেমন জার্মানরা নিজেদেরকে সেমেটিক বা ব্লু ব্লাডেড, এই সেমেটিক শব্দটা আসলে নূহ আলাইহিস সালামের সন্তানদের 4 সন্তানের বড় যিনি ছিলেন, ওনার নাম ছিল স্যাম, বা আমরা শাম বলে থাকি। ওনার 4টা ছেলের একজন শাম, আর যিনি বড় 3টা ছেলে, তারা ধর্মের উপরে ছিল, নূহ আলাইহিস সালামের আনিত ধর্মের উপরে তারা ছিলেন। যিনি 4র্থ ছেলে কেনান বলে আমরা পরিচিত, সে যেহেতু ধর্ম মানে নাই ওই সময় এবং বিরোধিতা করেছে, উনি ওই মহাপ্লাবন, যেটা নূহ আলাইহিস সালামের যে প্লাবন, ওই সময় উনি মারা যান ওই প্লাবনের ভিতরে পড়ে। তো বাকি ওনার পরবর্তী ওনার যে 3 সন্তান ছিলেন, 3 সন্তান 3 দিকে ছড়িয়ে পড়ে। তার ভিতরে স্যাম যিনি ছিলেন, শাম বলতে পারেন বা সামকে নামি বলেন, উনি আরব বংশে চলে আসেন। দ্যাট মিনস আমাদের এশিয়া, যদি এশিয়া মাইনর এশিয়ায়, যেটা সৌদি আরব বলেন, এই অঞ্চলগুলোতে উনি চলে আসেন, আরব রিজিয়ন গুলাতে। এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ আরব, স্যামকে বলা হয়। যেহেতু পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় জন্ম যদি হয়ে থাকে, সেটা নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে আবার নতুন করে জনসব বসতি বা পৃথিবীতে জীবনের চিহ্ন শুরু হয় দ্বিতীয়বারের জন্য, নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল তারপরে। এটা হলো, এবং খুব ধর্মভীরু ছিলেন উনি। এই জন্য স্যাম থেকে যে জাতির উৎপত্তি হয়েছে তারা সেমেটিক। আর একটা সন্তান ওনার চলে যায় আফ্রিকা অঞ্চলে, তারা ওইদিকে, আর একটা সন্তান চলে যায় ইউরোপিয়ান অঞ্চলগুলোতে, যা ওদিকে ছড়িয়ে পড়ে, 3টা সন্তান 3 দিকে চলে যায়। তো যাই হোক, আরব অঞ্চলগুলোতে এই সেমেটিক ধর্ম, এবং ইনারা যারা এই ইহুদিরা, তারা নিজেরা স্যামের বংশধর হিসাবে নিজেদেরকে সেমেটিক মনে করে এবং নিজেদেরকে ব্লু ব্লাডেড মনে করে। এই জায়গাটাতে এসে জার্মানদের সাথে তাদের একটা বড় সমস্যা আছে। জার্মানরা জাতিগতভাবে খুব নিজেদেরকে নাক উঁচু বা সম্মানিত মনে করে, এবং তারা নিজেদেরকে সেমেটিক হিসাবে দেখতে পছন্দ করে, তারা নিজেদেরকে সেমেটিক বলে। তো এই জায়গাটাতে বড় সমস্যা আছে। সো এবং যে কারণে আপনার প্রায় 6 মিলিয়ন ইহুদিদেরকে আপনার চুল্লির ভিতরে দিয়ে মেরে ফেলা হয়েছিল জার্মানিতে ইয়ের সময়, আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মেরে ফেলা হয়েছে। তার একটা বড় কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল, তার একটা ছিল সেমেটিজম। এবং ওই সময় জার্মানিতে লোকজন না খেয়ে থাকছে, অথচ ইহুদি যারা ছিল তারা ভালো গাড়িতে চড়ছে, ভালো বিলাস বেসনে চলছে। যেহেতু জার্মানি এর আগে একটা যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেছে, এবং তাদেরকে রিপারেশন দিতে হয়েছে, মানে ক্ষতিপূরণ দিতে হয়েছে লিগ অফ নেশনস এর মাধ্যমে বা অন্যান্য দেশগুলোর সাথে হেরে যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। এই সবকিছু মিলে তারা ইহুদিদের উপরে গোসা ছিল, ক্ষিপ্ত ছিল, যে কারণে তাদেরকে চুল্লির ভিতরে ঢুকে, বা ওখানে তাদের প্রায় 6 মিলিয়ন ইহুদিকে নিধন করে দেওয়া হয়। এটা গেল। যাই হোক, ইউরোপের সব জায়গাতে তারা ছড়িয়ে পড়ে, তার একটা অংশ শুধু বললাম। বাট সামহাউ ইউরোপিয়ানরাও তাদেরকে পছন্দ করছিল না, এবং এই সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক অনেক আগে থেকেই তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছিল এদেরকে তাড়িয়ে দিতে। এর ভিতরে ব্রিটেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে, এর আগে যখন যুদ্ধ হয়, তখনও ব্রিটেনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে, এবং এক পর্যায়ে ব্রিটেন আমেরিকানদের সাথে একটা চুক্তিতে উপনীত হয় যে তারা ইসরায়েলকে ইহুদিদের জন্য একটা বসবাসের যোগ্য ভূমি করে দিবে। এইখানে একটা তাদের বাইবেলিক্যাল একটা প্রফেসি আছে, বা বাইবেল বলতে আমি দুইটা বাইবেলই মিন করছি, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট।
ওল্ড টেস্টামেন্টটা হলো আপনার তাওরাতকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, আর ইনজিল যেটা আমরা বলি সেটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। দুটোকেই বাইবেল হিসাবে ইতিহাসে চিহ্নিত করা হয়ে থাকে। আমরা তৌরাত বলি, ওটা আরেকটা নাম হলো ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিল যেটা এটা নিউ টেস্টামেন্ট। তো ইহুদিরা মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এল বা আল্লাহ বা খোদা বা ভগবান, তার সাথে একটা চুক্তি হয়েছিল যেটাকে বলা হয় কোভেনান্ট। কোভেনান্ট এই চুক্তির ভিত্তিটা হলো যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে মানবে, এটা ইহুদিদের বিশ্বাস, তাওরাতে তারা এটাকে নিয়ে এসেছে যে ভগবান আল্লাহ খোদা যা বলেন এল, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের চুক্তি যে যারা ইব্রাহিমের ধর্মকে মানবে তাদের, এবং যারা তার ধর্মের বিরোধিতা না করবে, পরিপূর্ণ মানবে, তাদেরকে এই পবিত্র ভূমি ইসরায়েল খোদার পক্ষ থেকে উপহার দেয়া হবে। এই জন্য ইসরায়েলকে বলা হয় প্রমিসড ল্যান্ড, যেহেতু এটা আল্লাহর তরফ থেকে ইহুদি ধর্মাবলম্বীদের মতামতে বা তাওরাতের ভাষ্য অনুযায়ী এটা আল্লাহ ইহুদিদের জন্য স্পেসিফাই করেছেন এবং প্রমিস করেছেন যে এটা তাদেরকে দেয়া হবে। এটা বাইবেলেও আসছে। তো এনিওয়ে, এই জন্য এটাকে প্রমিসড ল্যান্ড বলা হয়, যে এটা আমাদেরই জায়গা, এটা ভগবান আল্লাহ খোদা এল ওটা আমাদেরকে ফিরিয়ে দিবেন। সো এনিওয়ে, এই বিশ্বাস তারা সবসময় পোষণ করে, এখনো পোষণ করে। সো আমি বলতে চাইলাম যে এই অঞ্চলটা ইহুদিদেরই ছিল। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন অবস্থায় ওখান থেকে তাড়া খেয়ে খেয়ে পুরো ইউরোপে ছড়িয়ে গিয়েছে। ইউরোপের লোকজন তাদেরকে খুব একটা পছন্দ করছিল না। তো যাই হোক, 1878-এর একটা ঘটনা আছে, 1878 থেকে ইনফ্যাক্ট 1885 পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাতে একটা গোপন মিটিং হয়, কনফারেন্স হয় বার্লিনে, যেটাকে সিক্রেট কনফারেন্স বলা হয়। বার্লিনের সিক্রেট কনফারেন্স, গোপন বৈঠক বলা হয়। এটাতে 15টা দেশ অংশগ্রহণ করে, ইউরোপের মূল দেশগুলো, সাথে ইউএসএ ছিল এই 15টা দেশ। এইখানে যে গোপন সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই গোপন সিদ্ধান্ত ছিল মূলত দুইটা অংশে বিভক্ত। একটা অংশ হলো যে তখন আফ্রিকার এই অঞ্চল, পুরা পৃথিবী তো বটেই, পৃথিবীর বেশিরভাগ জায়গা ব্রিটিশদের দখলে ছিল। কিছু কিছু অংশ ইটালিয়ানরা দখল করেছে, বিশেষ করে আপনার উত্তর আফ্রিকার দেশগুলোতে, যেমন লিবিয়া। কারণ এর আগে এসব জায়গায় ওসমানিয়া খেলাফত ছিল। এই যে আমরা যেটা ইসরায়েল বলছি, এটা ইহুদিবাদের পরে এসে একটা দীর্ঘ সময় ওসমানিয়া খেলাফত বা অটোমান এম্পায়ারের আওতায় এটা ছিল, যেটা 1910-11 সাল বা এই সময়টাতে এসে তাদেরকে বের করে দেওয়া হয়। এটার মূল পরিকল্পনাটা আমরা যেটা বললাম যে বার্লিন কনফারেন্স, যে তারিখটা আমি দিলাম, এই বার্লিনের যে গোপন কনফারেন্স, 15টা দেশ এখানে বসেছিল, তারা দুইটা সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথম সিদ্ধান্ত হলো যে আফ্রিকার দেশগুলোকে ভাগাভাগি করা, আফ্রিকান স্টেটগুলোকে ভাগাভাগি করে নেওয়া। কারণ হলো যে নিজেদের ভিতরে তখন, বিশেষ করে আপনার ফ্রান্স, ব্রিটেন এবং ইটালি, এদের ভিতরে, স্পেনও কিছু ছিল, বাট ফ্রান্স, ব্রিটেন এবং ইটালি, এদের ভিতরে বেশ ঝামেলা হচ্ছিল। যে একজন নিজেরা মারামারি করে যে এটা আমার দখলে থাকবে, এটা আমার দখলে থাকবে, তার মানে উপনিবেশ তৈরি করা। কারণ ওখানে যথেষ্ট ন্যাচারাল রিসোর্সেস ছিল, শ্রমিক ছিল, বিনা পয়সার শ্রমিক নিয়ে আসতে পারতো। আজকের ইউরোপ গঠনের পিছনে, মোর স্পেসিফিক যদি আমরা বলি ব্রিটেন, ইউকে যেটা, এটা গঠনের পিছনে ওই কালো মানুষগুলোর রক্ত শ্রম রয়ে গেছে। অসংখ্য কালো মানুষ ওখানে জীবন দিয়েছে তাদের এই ডেভেলপমেন্টের পিছনে, যাদেরকে ওখান থেকে জোর করে ধরে নিয়ে আসতো, পয়সা দেওয়া লাগতো না, বেঁধে নিয়ে আসা হতো আফ্রিকান মানুষগুলোকে, তাদেরকে খেতে দিয়ে না খেতে দিয়ে শ্রম নেওয়া হতো তাদের কাছ থেকে, এবং এই ডেভেলপমেন্ট তারা তখন করে। তো এই কারণে হলেও তাদের ন্যাচারালি, পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি, সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ রেনেসার পরবর্তী যুগে, দ্যাট মিনস আপনার 13-14 সেঞ্চুরির পরবর্তী, 13 সেঞ্চুরির পরে গিয়ে যে অংশগুলো, মধ্যযুগীয় অংশ আমরা বলতে পারি, রেনেসার পরবর্তী অংশটাতে, রেনেসার পরবর্তী অংশে গিয়ে এই জায়গাগুলোতে প্রচন্ড যুদ্ধ বিগ্রহ নিজেদের ভিতরে হয়েছে। তার বড় কারণ ছিল
এই সস্তা শ্রম পাওয়া বা পৃথিবীর সমস্ত সম্পদ তাদের কুক্ষিগত করে তাদের নিজেদের উন্নয়ন করা, তাদের নিজেদের ধনী সাজার চেষ্টা করা এই অংশগুলোতে। তো যাই হোক, এই সময়গুলোতে আফ্রিকাকে নিয়ে নিজেদের ভিতরে কাড়াকাড়ি, এটা যাতে না হয় সেই জন্য তারা নিজেরা বসে ঠিক করেছে যে নিজেরা আমরা ঝগড়া এখানে করব না আফ্রিকার ভিতরে, বরং ঠিক আছে আমরা এখানে বসে কে কোন অংশ পেতে পারে এটা তাদের নিজস্ব হিসাব কিতাবের ভিতরে, যে এই দেশগুলো যেমন ধরেন আপনার দক্ষিণ আফ্রিকা বা মোজাম্বিক বা ওই যে পশ্চিম আফ্রিকার কিছু দেশগুলো, এই অংশগুলো ব্রিটিশরা নিয়ে যাক, তারপরে তিউনিসিয়া বা এই অংশগুলো ফ্রেঞ্চরা নিয়ে যাক। এই জন্য দেখবেন যে তিউনিসিয়া বা ইজিপ্ট অথবা আপনার লিবিয়া এই অঞ্চলগুলোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই সাব সাহারান অঞ্চলগুলোতে আলজেরিয়া, সুদান, চাঁদ এই অংশগুলো দেখবেন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের আরবির পরে ফ্রেঞ্চ, কারণ এগুলা ফ্রেঞ্চ উপনিবেশ তৈরি করা হয়। যাই হোক, এইরকম তারা নিজেদের ভিতরে ভাগাভাগি করে নেওয়া, যাতে যুদ্ধ বিগ্রহ না করে নিজেরা আফ্রিকাকে, পুরো আফ্রিকা দেশ একটা কন্টিনেন্ট তারা নিজেদের ভিতরে ভাগাভাগি করে এই গোপন বার্লিনের এই গোপন বৈঠকটাতে। দ্বিতীয় একটা অংশ ছিল তাদের বড় মাথা ব্যথার কারণ ছিল অটোমান এম্পায়ার, ওসমানিয়া খেলাফতের অবসান ঘটানো। যেহেতু দীর্ঘ কয়েক শত বছর ধরে এই অঞ্চলটা একদম টার্কির দিক থেকে শুরু করে উত্তর আফ্রিকা, ইউরোপ এবং এই পশ্চিম এশিয়ার দেশগুলো, বিশেষ করে এশিয়া মাইনর যদি আমরা বলি, ইরান বা আফগানিস্তান এই অংশগুলো জুড়ে আরব দেশগুলো, এই সবকিছু মিলে এই অংশটাতে ওসমানিয়া খেলাফত ছিল, যেটা আপনারা যারা যদি যেয়ে থাকেন আপনারা দেখবেন যে মক্কাতে বা মদিনাতে এখনো ওসমানিয়া খেলাফতের সেই স্থাপনাগুলো রয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে হারাম শরীফকে পাহারা দিতে দেওয়া হতো। সেই জায়গাগুলো এখনো ওসমানিয়া খেলাফতের সেই স্থাপনাগুলো যেখানে সোলজাররা দাঁড়িয়ে পাহারা দিত, সেই জায়গাগুলো এখনো আছে, তাদের তৈরি করা রেল লাইন এখনো আছে জায়গাগুলোতে। সো এই ওসমানিয়া খেলাফতকে তারা কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না, বা অটোমান এম্পায়ারকে, মুসলমানদেরকে এই অঞ্চল থেকে, এই ভূমি থেকে, উত্তর আফ্রিকা, আমি যে জায়গা উত্তর আফ্রিকা, দেন আপনার ইউরোপের আপনার স্পেন থেকে শুরু করে এই যে অঞ্চলগুলোতে, স্পেন, ইটালি, মাল্টা, এই যে জায়গাগুলো, উত্তর আফ্রিকার দেশগুলো, এই সবগুলো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই সবগুলো থেকে তাদেরকে বের করে দেওয়া তারা খুব জরুরি মনে করছে। সেটার জন্য তারা একটা নীল নকশা এই সময় এঁকে ফেলে, যে এবং সাথে সাথে ইহুদিদেরকে কিভাবে ইউরোপ থেকে সরিয়ে তাদেরকে ইসরায়েলে জায়গা দেওয়া যায়। এটার দুইটা কারণ। বড় কারণ ছিল যে তারা ইহুদিদেরকে চাচ্ছিল না যে তারা ইউরোপে থাকুক, বিভিন্ন কারণে ইউরোপিয়ানরা তাদেরকে সহ্য করতে চাইছিল না। যদিও তারা মুখে অন্য কথা বলছে, তারা মুখে ধর্মকে নিয়ে চলে এসেছে, সামনে নিয়ে এসেছে ধর্মকে, যে এটা যেহেতু বাইবেলে আছে, যে যেমন ইভাঞ্জেলিক খ্রিস্টান যারা, খ্রিস্টানদের যে অনেকগুলো সেক্ট আছে বা উপশাখা আছে, শাখা উপশাখা আছে, তার একটা ব্রিটিশ, বিশেষ করে আমেরিকাতে যারা হোয়াইট আমেরিকান, তাদের একটা বড় অংশ আছে ইভাঞ্জেলিক খ্রিস্টান। আমরা এটা দেখি, মনে থাকলে আলাপ করব, বা যে সময় আপনার আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ করব তখন আমরা এটা চলে আসব, ট্রাম্পের নির্বাচন যখন, এটা তো হবে না, নেক্সট যখন ইউরোপ আমেরিকার পলিটিক্স নিয়ে আমরা আলোচনা করবো তখন ওইগুলো আমরা আবার আলোচনা নিয়ে আসবো, যেহেতু এটা গুরুত্বপূর্ণ আপনাদের, এবার যেহেতু ইলেকশন হচ্ছে এই সেন্সে এটা গুরুত্বপূর্ণ, আমরা তখন এটা ডিটেলে যাওয়ার চেষ্টা করব। সো এনিওয়ে, এই দুটো অংশ, আফ্রিকাকে ভাগাভাগি করে নেওয়া নিজেদের ভিতরে, এবং অটোমান এম্পায়ারকে এই অঞ্চল থেকে গুটিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া। তো এই ডিসিশন গুলো যখন হয়, ওই সময় দেখবেন এই যে ভদ্রলোক, উনি পোল্যান্ডে ছিলেন, এই থিওডর হার্জেল, উনি পোল্যান্ডের নাগরিক, ওনার জন্ম ওখানে, হাঙ্গেরিয়ান পোল্যান্ড, ওই অঞ্চলে ওনার জন্ম। ওখান থেকেই উনি এই জায়নিজমের ডাক দেন। আর জায়নিজমটা কি আমি বলেছি, এইখানে আসার জন্য, এই জন্য তাকে বলা হয় যে জায়নিজমের জন্মদাতা, জুডাইজমের না। এটাকে দয়া করে মিক্স করবেন না, এটা জুডাইজমের না, এটা জায়নিজমের। থিওডর হার্জেলকে জায়নিজমের প্রবক্তা বলা হয় বা বাবা বলা হয়। ইহুদিবাদ, যেটা ইহুদিবাদ আন্দোলন আমরা বলে থাকি, তার প্রবক্তা হলেন থিওডর হার্জেল, এবং উনি এই 1878 যখন বার্লিনের কনফারেন্স শুরু হয় ওই সময়টাতে এই তথ্যগুলো উনি দেওয়া শুরু করেন, কারণ উনিও তখন বুঝতেছিলেন যে এটা আমাদের পিছনে বড় শক্তি ইউরোপ কাজ করবে, আমেরিকানরা তো আছেই, ইউরোপিয়ানরাও কাজ করবে।
এই জন্য উনি এই সময়টাকেই বেছে নেন যে আমরা এই সময় সামনে এগোতে চাই। এটার ফলাফল হিসাবে দেখবেন যে এখনকার যে সৌদি আরব, এটা তো তখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিল, সেখান থেকেও এই ইহুদিবাদের প্রবক্তারাই ব্রিটেনকে এবং ফ্রান্সকে, মূলত ব্রিটেনই ছিল, সাথে ফ্রান্সও ছিল, তারা এসে ক্যাপ্টেন লরেন্স একজন ব্রিটিশ আর্মির চৌকস গোয়েন্দা ছিল, উনি দীর্ঘদিন ধরে লেবানন ইউনিভার্সিটিতে আরবি শিখেছেন এবং ওই পুরো অঞ্চলটা লেবানন থেকে শুরু করে সৌদি আরব বলেন, এই যে যত জাজিরা বা আরব উপত্যকার যে অঞ্চলগুলো আছে পায়ে হেঁটে ভ্রমণ করেছেন পুরো অঞ্চলটা, যাতে করে ওনার নখদর্পণে থাকে যে কোথায় কাকে দিয়ে কি করানো যেতে পারে। তারা ওনার নেতৃত্ব বা ওনার প্ল্যানে অনুযায়ী এই কিং ফ্যামিলি এখন যারা সৌদি আরবে আছেন তারা ছিলেন নাজদের অধিবাসী। এই নাজদের অধিবাসীদেরকে একটা ট্রাইব ছিল, একটা উপজাতি বলতে পারেন, আরব উপজাতি, তাদেরকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে, সহায়তা দিয়ে, অস্ত্র দিয়ে, কৌশল দিয়ে তাদেরকে সামনে এনে ওসমানিয়া খেলাফতকে সরিয়ে দিয়ে এই সৌদি আরবকে তারা এক করে ফেলে বা আলাদা করে ফেলে অটোমান এম্পায়ার থেকে। এই সবই এই প্ল্যানেরই অংশ ছিল। সুতরাং যদি সৌদিদেরকে বলা হয় এরা আজকের থেকে না, এদের জন্মই হয়েছে ইহুদিবাদের প্রবক্তা থেকে বা ইহুদিবাদকে সমর্থন করার জন্যই তাদের জন্ম দেওয়া হয়েছে এই কিং ফ্যামিলিকে বা সৌদি আরব। এখনকার যে সৌদি আরব আমরা বলি, সরি আমি খুব ব্লান্টলি বলে ফেললাম, এনিওয়ে প্রসঙ্গ তো এসে গেছে তাই আমাকে বলতে হলো। এরই ধারাবাহিকতায় ব্রিটেন এবং আমেরিকার সাথে ভিতরে ভিতরে একটা চুক্তি হয় যে আমেরিকা ব্রিটেনকে ক্ষতিগ্রস্ত করবে না বা নিজেরা আর ঝগড়া যুদ্ধ করবে না। তখন রানীর পক্ষ থেকে এই বেলফোর সাহেব ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটেনের ফরেন সেক্রেটারি সেই সময়ে, এবং উনার অঞ্চলে ইহুদিদের সবচাইতে প্রতাপশালী লোকগুলো বসবাস করতো উনার কনস্টিটিউয়েন্সিতে। উনার যে নির্বাচনী এলাকা ছিল বেলফোর সাহেবের, আর্থার বেলফোর, উনার অংশে এদের বসবাস সবচেয়ে বেশি ছিল এবং তারাও খুব প্রেসার দিচ্ছিল, তারা ফাইন্যান্সও করতো ওনার ইলেকশনে। সবসময় যারা ব্যবসায়ী তারা রাজনীতিবিদদেরকে ফাইন্যান্স করে থাকে, এখনো পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা হয়ে থাকে, নতুন কিছু না এটা। তো তারা ফাইন্যান্সও করতো, প্রেসার গ্রুপও তারা ছিল। সবকিছু মিলে একটা বেলফোর সাহেবের একটা কমিটমেন্ট ছিল এই ইহুদিদের প্রতি, যেহেতু ইহুদিরা তাকে ক্ষমতায় আসার জন্য সহায়তা করেছে, অর্থ দিয়েছে, তাদেরকে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে, সবকিছু। সেটা ছিল আমেরিকার সাথে তাদের একটা আতাত ছিল। সাথে সাথে এই ইউরোপ থেকে, ব্রিটেন থেকে তো বটেই, ইউরোপ, পুরো ইউরোপ থেকে, একদম আপনার পূর্ব ইউরোপ থেকে শুরু করে যেখানে যেখানে তাদের আবাস ছিল, এদেরকে সরিয়ে দেওয়াটা একটা বড় উদ্দেশ্য বেলফোর সাহেব সহ ব্রিটিশদের মাথায় ছিল। আমরা এই জন্য কোনো ধরনের মানে খুব যখন মারাত্মক চিন্তা ভাবনা কেউ করে, দুর্বুদ্ধি সম্পন্ন চিন্তা ভাবনা বা নিজের ব্যক্তি স্বার্থ সম্পন্ন চিন্তা ভাবনা, তখন আমরা বলেই ফেলি যে তুই তো ব্রিটিশদের মতন চিন্তা করছো। তো যাই হোক, এইভাবে বেলফোর সাহেবও তার 1917 সালে এসে রানীর পক্ষ থেকে একটা ঘোষণা দিয়ে দেন যে এখন থেকে ইসরায়েল হবে ইহুদিদের নিজস্ব আবাসস্থল এবং এই ধরনের, এর জন্য সব ধরনের সহায়তা ব্রিটিশ, ইউরোপিয়ান এবং আমেরিকানরা করে যাবে। এটাই ছিল সূত্রপাত। এরই ধারাবাহিকতায় গ্রাজুয়ালি 1948 সালে এসে 14ই মে 1948, এটা দেখবেন আপনারা শীটে আছে 1948, এই সময় বাস ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে ঘোষণা দেওয়া হয় এবং খুব দ্রুত সময়ে দেখেন 49-এ তারা জাতিসংঘের সদস্যপদও পেয়ে যায়। খুব দেরি হয়নি, যেহেতু এদের পিছনে বড় শক্তিগুলো কাজ করেছে, এই কারণে তারা এগুলো পেয়ে যায় তারা দ্রুত সময়ের ভিতরে। এর ভিতরে 1948 সাল থেকে নিয়ে 1973 পর্যন্ত প্রায় 4টে যুদ্ধ হয়েছে আপনার ইয়ের সাথে, মুসলিম আরবদের সাথে 4টা যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধটা 1948 সালে ছিল। প্রথম যুদ্ধটা 1948 সালে, যেহেতু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা মুসলমানরা মেনে নিতে পারছিল না, বিকজ ওই জায়গাটা তখন ফিলিস্তিনটা এবং ওই বিস্তীর্ণ অঞ্চলটাতে মুসলমানদেরই বসবাস ছিল। এর আগে দেখেন মুসলমানরা 2বার জেরুজালেমকে বিজয় করেছে। একবার হলো 637 খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে
ওই সময় তখন বাইজান্টাইন রাজত্ব প্রচলিত ছিল মানে খ্রিস্টানদের কাছ থেকে। 637 সালে এটা বিজয় লাভ করে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। আর একটা অংশ আপনার এটার তারিখটা কবে আমি দেখে বলে দিব, আপনার সালাউদ্দিন আইয়ুবী খুব সম্ভবত 1187 সালে, 1187 সালাউদ্দিন আইয়ুবী, উনি একজন টার্কিশ কুর্দি ছিলেন। ওনার নেতৃত্বে আর একবার ইসরায়েলকে দখল করে মুসলমানরা। তো দুইবারই মুসলমানরা বিজয় লাভ করে, এবং এটা ক্রুসেড ছিল তখন। পুরো খ্রিস্টান সহ ওই অঞ্চলের যারা ছিল পার্সিয়ান, খ্রিস্টান, তারা মিলে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করে, এবং ওটার নেতৃত্ব দেন সালাউদ্দিন আইয়ুবী। আইয়ুবী রাজবংশের উপাধি ছিল, সালাউদ্দিন ওনার নাম ছিল। উনি এটাকে বিজয় লাভ করে সেকেন্ড টাইম ইসরায়েলকে দখল করেন। সো এনিওয়ে, এটা তো ইসরায়েল দখলের বা ভূমিকাগুলো চলে গেল যে কিভাবে আসলো। এখন আমরা দেখতে চাচ্ছি এই মডার্ন সময়ে এসে সর্বশেষ কি অবস্থাগুলো। চারটা যুদ্ধের আমরা একটা বললাম যে 1948 সালে শুরুতেই আরব দেশগুলো একসাথে মিলে জর্ডান এলাকা তারা যুদ্ধ শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে। একদম অঙ্কুরেই তাদেরকে বিনাশ করে দেওয়ার চিন্তা ভাবনা আরব দেশগুলো করে, বাট দুঃখজনক ভাবে সত্য যে তারা এটা পারে নাই, তারা হেরে যায়। চারটা যুদ্ধ হয়েছে আরব ইসরায়েলে, একটা 1948 সালে হয়েছে, আর একটা 56-এ হয়েছে 1956 সালের 29শে অক্টোবর। 29শে অক্টোবর 1956 সালে এ জায়গায় আর একটা যুদ্ধ হয়। এটা মূলত সুয়েজ খাল। সুয়েজ খালকে নিয়ে এই যুদ্ধটা শুরু হয়। কারণটা হলো সুয়েজ খালটা আপনার লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযোগ করে দেয়। সুতরাং ট্রেডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রুট ছিল, বা জাহাজ চলাচলের জন্য বাণিজ্যিক ভাবে সবচাইতে কম খরচে চলাচলের এই কানেকশনটা ছিল, এবং ইউরোপিয়ানদের জন্য এটা অসম্ভব জরুরি ছিল সুয়েজ ক্যানালটাকে রাখা। ফ্রেঞ্চ সহায়তা এটা এই খালটা খনন করা হয়েছিল, এবং এটা একসাথে যেমন লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যোগ করেছে, ওই দিকে গিয়ে দক্ষিণে গিয়ে আবার ইন্ডিয়ান ওশানের সাথেও সে যোগাযোগ করে দিয়েছে। তার মানে পুরো পৃথিবীকে অনেক কম দূরত্বে নিয়ে আসে এই সুয়েজ খাল। এই সুয়েজ খালকে বন্ধ করে দেয় ইজিপশিয়ানরা, যাতে ফ্রেঞ্চরা এবং অন্যরা ব্যবহার করতে না পারে। সেই কারণে ফ্রান্স, ইউকে সহ ব্রিটেন, ফ্রান্স সহ এরা আবার ইসরায়েল কি বলে আপনার মিশরের উপরে আক্রমণ করে, এবং সুয়েজ খাল তখন তারা দখলও করে নিয়ে যায় 1956 সালে। যেহেতু এই সময় তারা জাতীয়করণ করে নিয়েছিল, সেটা ব্রিটেন এবং ফ্রান্স পছন্দ করে নাই। এখানেও পর্যদুস্ত হয়ে যায় মিশর ভারীভাবে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধে। তৃতীয় যুদ্ধটা ছিল আপনার 1967 সালে। 1967 সালে তৃতীয় যুদ্ধ ছিল। আর চতুর্থ যুদ্ধটা ছিল আপনার 6 অক্টোবর 1973 সালে। তো যাই হোক, ডিটেল আপনারা লেখা পাবেন, খুব সুন্দর শীট আমাদের ওবায়দ স্যারের আছে, ওখানে পাবেন এগুলো লেখা। তো চারটা যুদ্ধেই মুসলমানরা পর্যদুস্ত হয়। এটার দুঃখজনক পরিণতি হলো যে সিনাই এদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে 1973-এর যে চতুর্থটা, এটাকে বলা হয় ইয়ামুল কিপ্পার। ইয়ামুল কিপ্পার হলো ইহুদিদের একটা ধর্মীয় দিন ছিল এটা। এই দিনে মুসলমানরা, যেহেতু ইহুদিরা ব্যস্ত থাকবে তাদের ধর্মীয় কাজকর্মে, এই জন্য এই দিনে আক্রমণ করা হয়। মিশরের সৈন্যরা এই জায়গাতে আক্রমণ করে, বাট দুঃখজনক ভাবে হলেও যে তারা এখানেও হেরে যায়। তো যাই হোক, এবং সিনাই উপত্যকা, সিনাই উপদ্বীপটা এরা ব্রিটেন ইজিপশিয়ানরা হারায় এখানে। এই কারণে আলটিমেটলি মুসলমানদের ভিতরে আমরা বলবো যে প্রথম যে চুক্তিটা এই সিনাইকে পুনরুদ্ধার করা নিয়ে, ক্যাম্প ডেভিড চুক্তি, যেটা 1978-এ যেটা ক্যাম্প ডেভিড হয়েছে ওয়াশিংটনে 1978 সালে, এই ক্যাম্প ডেভিড চুক্তি আনোয়ার সাদাতের সময় করা হয়। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের বেনিন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ওনারা দুইজনে এই চুক্তিটা করেন। আনফরচুনেটলি যা হওয়ার তাই হয়েছে, এবং এই চুক্তি স্বাক্ষরের কারণে মুসলমানদের সাথে বিট্রে করা হয়, এবং আরব লীগ ওআইসি থেকে ইজিপ্টকে বের করে দেওয়া হয়, তাদেরকে আলাদা করে দেওয়া হয়। বাট দুঃখজনক হলো যে এই
সরি, ক্যাম্প ডেভিড চুক্তির কারণে দেখেন দুঃখজনক জায়গাগুলো, নোবেল পিস প্রাইজ দেওয়া হয় আনোয়ার সাদাতকে। এইবারও যেমন আপনার ইউএই এবং বাহরাইনের সাথে যে চুক্তিটা হয়েছে, এই ইউএই বাহরাইনের চুক্তির কারণে নোবেল পিস প্রাইজের জন্য এই ট্রাম্প ভদ্রলোকের নামকে প্রপোজ করা হয়েছে। এক মিনিট। আমি রিসেন্ট জায়গাগুলোতে একটু আসতে চাচ্ছি। দু একটা ছোট ছোট প্রশ্নের ভিতরে বলে যায়, যেমন ইসরায়েলের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড বেন গুরিয়ন, ডেভিড বেন গুরিয়ন, ডেভিড বেন গুরিয়ন, উনিও কিন্তু একজন পোল্যান্ডের নাগরিক ছিলেন। উনি এই দেশের নাগরিক ছিলেন, ওনার জন্ম পোল্যান্ডে। আর ইসরায়েলের প্রথম যিনি মহিলা প্রধানমন্ত্রী আপনারা জানেন, তার নাম হলো গোল্ডা মেয়ার, আপনাদের সবাই জানা আছে এটা। এনিওয়ে, আমি সময়ের কারণে দ্রুত অন্যদিকে চলে আসতে হচ্ছে আমাকে। আজ পর্যন্ত দেখেন, বললাম যে 49-এ 48 সালে স্বাধীনতা ঘোষণার পরে মে মাসে 49-এ এসে ইউএন এর মেম্বারশিপ দিয়ে দেওয়া হয় খুব দ্রুত সময়ের ভিতরে ইসরায়েলকে। অথচ ফিলিস্তিনকে আজ পর্যন্ত মেম্বারশিপ দেওয়া হয়নি, বরং এটাকে নন মেম্বার অবজারভার স্ট্যাটাস হিসেবে 19 নভেম্বর 2012 এই সময়টাতে আপনার নন মেম্বার অবজারভার স্ট্যাটাস তাদেরকে দেয়, নন মেম্বার অবজারভার স্ট্যাটাস দেয়া, সেটা নিয়েও যথেষ্ট আপত্তি ছিল, দেয়া হয়েছে প্যালেস্টাইনকে। 2017 সালে জেরুজালেমকে ক্যাপিটাল হিসাবে ইসরায়েল ঘোষণা করে। 6 ডিসেম্বর 2017। এই সময় তেল আবিব, এখন আপনারা জানেন যে ক্যাপিটাল, বা তেল আবিব ছিল ক্যাপিটাল যেভাবেই বলেন, তারা ইসরায়েলিরা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করে। এবং অবশ্যই এটা এই ডিক্লারেশনটা ইউএসএ অ্যাপ্রুভ করেছে, তারাও এটা মেনে নিয়েছে। এবং 14 মে 2018 এই তারিখটা ছিল ইসরায়েল প্রতিষ্ঠার 70তম অ্যানিভার্সারি, 70th অ্যানিভার্সারি। যেহেতু 48 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, সেই হিসাবে 70তম অ্যানিভার্সারি ছিল। এই দিনে ইউএসএ ঘোষণা করে যে তারা জেরুজালেমে আমেরিকান এম্বাসি ওপেন করবে, এবং ওই দিন তারা কাজ করা শুরু করে। তো এটা আপনারা মনে রাখতে পারেন, এই জায়গাগুলো ছোট ছোট প্রশ্ন হিসাবে আসার সম্ভাবনা থাকে। তো এনিওয়ে, বিভিন্ন, যাই হোক, এটা ইসরায়েলিদের যে প্ল্যান আছে তারা ঠিকই করে নিয়ে যাচ্ছে, এবং এর পিছনে আমরা বলতে পারি যে গালফের অনেকগুলো দেশের সরাসরি বা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট যে কোনো ভাবে বলেন তাদের ইন্ধন আছে, সহায়তা আছে। আচ্ছা, এখন ইসরায়েলের সাথে গালফের একটা সমঝোতায় নিয়ে আসার জন্য সবচেয়ে বড় অ্যাডভাইজার বা বড় যিনি মন্ত্রণাদাতা, উনি হলেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার। জারেড, আপনারা নাম জানেন, জারেড কুশনার, উনাকে বলা সিনিয়র অ্যাডভাইজার টু দা ইউএস প্রেসিডেন্ট। উনি একটা শান্তি চুক্তির নামে দেখেন একটা ডিল করলেন, যেটার নাম হলো ডিল অফ দ্য সেঞ্চুরি। এগুলা ছোট প্রশ্ন, মনে রেখেন আপনারা। ডিল অফ দ্য সেঞ্চুরি, এটা আরবদের সাথে উনি মিলে, সৌদির সাথে বিশেষ করে অনেকদিন ধরে ভিতরে সৌদি আরব, বাহরাইন, ইউএই এদের সাথে মিলেই উনি এই ডিলটাকে ফাইনাল করেছেন। এক পর্যায়ে উনি একসাথে এটাকে রিভিল করেন নাই, এটার দুইটা পার্ট আছে, একটা হলো ইকোনমিক পোর্শন, একটা হলো পলিটিক্যাল পোর্শন।
তো লেস কন্ট্রোভার্সিয়াল যেহেতু ইকোনমিক পোর্শন, এবং ইকোনমিক পোর্শনের মূল বক্তব্য হলো যে ওখানে যত বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হবে মধ্যপ্রাচ্যে, এটা সৌদি সহ গালফের স্টেট গুলাই দিবে। তার মানে আমি প্ল্যান দিচ্ছি, পয়সা দিবে আমাদের সৌদি, বাহরাইন, ইউএই যারা আছে এই দেশগুলো, আর আমি এর ভিতর থেকে একটা অংশ নিয়ে যাব এবং ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠা করব। এই প্রথম অংশটা 22 জুন 2019 এই সময়ে এটাকে প্রথম সামনে নিয়ে আসা হয়, প্রথম রিভিল করা হয় ইকোনমিক পোর্শনটা, সেঞ্চুরির ইকোনমিক পোর্শন। আর দ্বিতীয় অংশ যেটা পলিটিক্যাল ছিল, এটার পুরো অংশ কখনোই পাবলিকের কাছে দেওয়া হয়নি, খুব খন্ড খন্ড এক একটা অংশ এসেছে। এটা 28 জানুয়ারি 2020 এই সময়ে এসে পলিটিক্যাল অংশটাকে রিভিল করে জারেড কুশনার, যেটা ট্রাম্পের ডিল অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিত। আর সর্বশেষ যেটা হলো, দেখেন এর আগে আপনার দুইটা দেশ, একটা তো গেল আপনার ইসরায়েল 79, এটা 26 মার্চ 79 ইসরায়েল এবং ইসরায়েল এবং ইজিপ্ট তারা চুক্তি করে, পিস ট্রিটিটা সাইন করে প্রথম ইজিপ্ট, এবং দ্বিতীয় মুসলিম দেশের 26 অক্টোবর 1994। এই সময় জর্ডান ইসরায়েলে বসে, ওয়াদিয়াল আরব জায়গাটার নাম, সেখানে এই চুক্তিটা সাইন করে। এই দুই দেশের চুক্তি সাইন করার পিছনে বড় কারণ ছিল, ইজিপ্টের জন্য দরকার ছিল সিনাই এবং সুয়েজ এর কর্তৃত্ব পাওয়া। তাদের স্বার্থকে উদ্ধার করতে গিয়ে মুসলমানদের যে ইমোশন ছিল সেটার সাথে তারা খেলেছে। যাই হোক, আনোয়ার সাদাতের সময় জর্ডানও একই কাজ করেছে, কারণ জর্ডান তখন তার ওয়েস্ট কোস্ট যেটা ছিল আপনার পশ্চিম তীর আমরা যেটা বলি, ফিলিস্তিনের বা ইসরায়েলের যাই বলেন না কেন, এর পশ্চিম তীরের দখল জর্ডান নিতে চেয়েছে। সাথে সাথে সমুদ্রের পানির ভাগাভাগি, তাদের চলাচলের সুবিধা, ট্রেড, তার নিজের স্বার্থগুলোকে আদায় করতে গিয়ে ইসরায়েলের কাছ থেকে সে মুসলমানদের সাথে আবারও তাদের ইমোশনের সাথে খেলে জর্ডান আপনার 26 অক্টোবর তারিখে ইসরায়েলের সাথে চুক্তি শুরু করে। এটা হলো সেকেন্ড কান্ট্রি। সর্বশেষ ইউএই এবং বাহরাইন, এটা 15 সেপ্টেম্বর 2020 ট্রাম্পের মধ্যস্থতায় তারা চুক্তি সই করে। এই চুক্তিটার একটা নাম আছে, চুক্তিটার নাম হলো আব্রাহাম অ্যাকর্ড। যে চুক্তিটা 15 তারিখে সই করলো ওটার নাম হলো আব্রাহাম অ্যাকর্ড। আব্রাহাম অ্যাকর্ড কেন রাখা হলো বা কেন বললো? কারণ হলো যে এই একেশ্বরবাদী যে ধর্ম তিনটার জন্যই জেরুজালেম খুব ইম্পর্টেন্ট, এবং তারা এই চুক্তিটাকে যেহেতু, এবং এই একেশ্বরবাদী ধর্মের মূল জায়গাটা আমরা বলেছিলাম যে তিনটা ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসছে, যাকে ওনারা আব্রাহাম ডেকে থাকেন, তার নাম অনুসারে এই চুক্তিটাকে নাম দিয়েছেন আব্রাহাম অ্যাকর্ড। এই অংশটা থেকে আমরা এখন অন্যদিকে চলে যেতে চাচ্ছি। সর্বশেষ জায়গাগুলো আমি কিছু টাচ করার চেষ্টা করলাম, আলোচনা করলে তো অনেক বড় হয়ে যাবে, কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা তো সোর্স গুলো জানেন যে কোথা থেকে কিভাবে পাওয়া যায়, আমি আগের দিন লিখে দিয়েছিলাম, তো সেখান থেকে আরো আপনারা এনরিচ হবেন আমি এটা বিশ্বাস করি। সিরিয়াসলি আপনারা নেবেন এগুলাকে। শীট খুব ভালো করে পড়বেন, মার্চ ফরওয়ার্ডের যে শীট আছে ওর ভিতরে সুন্দর লেখা আছে, ভালো করে পড়বেন। আমিও সামান্য কিছু এখানে অ্যাড করার চেষ্টা করেছি, সেটাও আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। তো ইসরায়েল গেল এবং আপনার প্যালেস্টাইন ইসরায়েলের যে কনফ্লিক্টের অংশটা সেটা গেল। আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য চায়নাতে একটু অন্য আঙ্গিকে, এটা তো পলিটিক্যাল ইস্যুস গুলো বেশি নিয়ে এসেছি, চায়নাতেও ডেফিনেটলি পলিটিক্যাল অনেক ইস্যু আছে, শুধু আপনাদেরকে ভিন্ন দিক দেখানোর জন্য যে পলিটিক্যাল দিক ছাড়াও আপনাদের কি পড়া উচিত, বেশি জরুরি যেগুলো আছে পলিটিক্যাল দিক, দিন তারিখ অমুক ঘটনা ইসরায়েল ফিলিস্তিনে আমরা দেখলাম, এই জন্য চায়নাতে আমরা পলিটিক্যাল দিকগুলো বাদ দিয়ে স্ট্যাটিস্টিক্যাল দিকগুলো একটু নিয়ে আসতে চেষ্টা করছি। পলিটিক্যাল বা অন্যান্য দিকগুলো আপনারা আরো বেশি যোগ করে নেবেন। আচ্ছা,
যেমন চায়নার প্রোক্লেমেশনটা কবে হয়? ডেট অফ প্রোক্লেমেশন হলো 1 অক্টোবর 1949। এটা চাইনিজ কমিউনিস্ট পার্টির সিপিসি বলা হয়। এই সময় তারা চায়নার উপরে দখলদারিত্ব করে বা চায়নাকে তাদের এক দেশ হিসাবে তারা দখল করে এবং ঘোষণা করে, এবং এখন আমরা যেটা মেইনল্যান্ড চায়না বলছি, সেই চায়নার প্রোক্লেমেশনটা 1 তারিখ থেকে তারা শুরু করে, যেটা এখন এক চায়না। আমরা যেমন এক চায়না পলিসি ফলো করি। চায়নার ক্ষেত্রে আপনারা অনেকগুলো তথ্য নিতে পারবেন, যেমন এরিয়া, প্রয়োজন খুব, এরিয়া কত, পপুলেশন কি আছে, এগুলো একটু জেনে নেবেন। চাইনিজ যে জিডিপি, এটা একটু দরকার, যে জিডিপির 2টা অংশ আছে। চাইনিজ জিডিপিটা পৃথিবীর ভিতরে 1 নাম্বার না 2 নাম্বার? চায়নার ইকোনমি, সাইজ অফ ইকোনমি, এটা যদি কেউ 1 নাম্বার বলে সেটাও যেমন সঠিক, যদি কেউ 2 নাম্বার বলে সেটাও ইকুয়ালি সঠিক। কিভাবে দেখেন, 2টা হিসাব আছে। একটা হলো আপনার নমিনাল ভ্যালু, আর একটা হলো পিপিপি। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ না, এটা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি, ক্রয় ক্ষমতার উপরে। এটা সময় থাকলে আমি কিভাবে ক্রয় ক্ষমতার বিষয়টা দেখে সেটা আসতাম। নমিনাল ভ্যালুতে হলো পৃথিবীর 2nd হাইয়েস্ট অর্থনীতি চায়না, আর পিপিপির ভ্যালুতে 1st অর্থনীতি হলো চায়না। পিপিপিটা হলো মানুষের ক্রয়, নমিনাল ভ্যালু হলো আমার পকেটে যে $10 আছে এটাই, যেটা মূল টাকা আমার পকেটে আছে এটাই টোটাল, সহজ হিসাবে যেটা। পিপিপি হলো $10 আছে এটা বিষয় না, আমি $10 দিয়ে কি সেবা নিতে পারি, কি জিনিস কিনতে পারি বা সেবা নিতে পারি। যেমন $10 দিয়ে বাংলাদেশে যে জিনিস পাওয়া যাবে, আপনি যদি জাপানে যান সেই জিনিস পাওয়া যাবে না। তার মানে বাংলাদেশের $10 দিয়ে যে জিনিসটা আপনি পাবেন, জাপানে গিয়ে ওই সার্ভিসটা বা ওই বিষয়টা কিনতে হয়তো আপনাকে, ধরেন উদাহরণ হিসেবে $100 লাগলো। তার মানে বাংলাদেশের $10 ইকুইভ্যালেন্ট টু জাপানের $100, এইটাকে বলা হয় পিপিপি। বাংলাদেশের $10 থাকলে তার পিপিপি যেখানে জিডিপি গ্রোথ বা ইকোনমিক সাইজ যা, জাপানের $100 পকেটে থাকলে তার ইকোনমি একই ধরে নেওয়া হবে। এটা হলো নমিনাল ভ্যালু। আর যখন যে সার্ভিস নেওয়া হচ্ছে বা কোনো কিছু কিনা হচ্ছে যে মূল্য দিয়ে, সেটাকে বলা হচ্ছে পিপিপি। এই জন্য এটাকে সেকেন্ড বলা হয় নমিনাল ভ্যালুতে, এবং পিপিপিতে এটাকে বলা হয় ফার্স্ট। এই ধরনের আরো তথ্য যেগুলো আছে, যে যেমন কয়টা প্রভিন্স আছে চায়নাতে, এটা 2 রকমেরই তথ্য পাবেন এখানে। কোন কোন জায়গায় পাবেন 22টা, কোন জায়গায় পাবেন 23টা। তো আমরা বলবো এটাকে 22টা। কেন 22টা বলবো? কারণ তাইওয়ান সহ হলো 23টা। আমরা তাইওয়ানকে আলাদা রাষ্ট্র, আলাদা ওইভাবে মনে করছি না। 22 প্লাস 1, যারা তাইওয়ানকে স্বাধীন মনে করে তাদের জন্য 22। আমরা তাইওয়ানকে স্বাধীন মনে করি না, যেহেতু আমরা ফলো করি ওয়ান চায়না পলিসি। সরি, আমি একটা ভুল কথা বলে ফেলছি বলতে গিয়ে। আমাদের জন্য হলো 23টা, যেহেতু তাইওয়ান আছে, তাইওয়ানকে আমরা চায়নার অংশ বলি, এই জন্য এটা প্রভিন্স বা স্টেটস আপনি বলতে পারেন। আর যারা তাইওয়ানকে স্বাধীন মনে করে তারা বলবে 22টা স্টেট আছে, আমরা বলবো 23টা স্টেট আছে, যেহেতু এটা একটা তাদের প্রভিন্স হিসাবেই আমরা কাউন্ট করে থাকি। বাংলাদেশ ওয়ান চায়না পলিসি ফলো করে। ওয়ান চায়না পলিসি মানে হলো যে সবই চায়নার অংশ, এবং তিব্বত বা তাইওয়ান, তারপরে আপনার হংকং, সবকিছু মিলেই আমরা ম্যাকাও যেই আছে এরা চায়নারই অংশ, এটা আলাদা স্বাধীন রাষ্ট্র আমরা মনে করি না। যেমন আমেরিকানরা তাইওয়ানকে আলাদা অংশ মনে করে, স্বাধীন দেশ মনে করে, ইন্ডিয়ানরা তিব্বতকে আলাদা স্বাধীন জায়গা মনে করে। সো এটা তাদের চিন্তা ভাবনাতে ওই রকম। আমরা এটাকে ওয়ান চায়না পলিসি ফলো করি বিধায় আমরা এটাকে 23টা স্টেট হিসাবে ধরে নিব, 23টা প্রদেশ হিসাবে ধরে নিব। তো তাদের আপনার লিটারেসি রেট কত, ন্যাশনাল সিম্বল কি? ন্যাশনাল সিম্বল খুব আপনারা বলতে পারবেন, ন্যাশনাল সিম্বল ড্রাগন এবং পান্ডা, গ্রেট পান্ডা, জায়ান্ট পান্ডা। তাদের ন্যাশনাল সিম্বল, জাতীয় প্রতীক ড্রাগন এবং জায়ান্ট পান্ডা, এটা জিনিস। তাদের ন্যাশনাল কালার হলো রেড এবং ইয়েলো, জাতীয় রং চায়নার। গ্রেট ওয়াল যদি আমরা বলি, গ্রেট ওয়ালের দৈর্ঘ্য কতটুকু?
8,850 কিলোমিটার গ্রেট ওয়ালের লেন। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্রেন এটা চায়নাতে আছে। এটার নাম কি? এটার নাম হলো আপনার সাংহাই ম্যাগলেভ। আমি লিখে দিচ্ছি। সাংহাই ম্যাগলেভ। ইনফ্যাক্ট এটা দুইটা শব্দের সম্মিলন, মানে ম্যাগনেটিক ট্রেন তো, এই ম্যাগ মানে ম্যাগনেট, লেভ মানে লেভিটেশন, ম্যাগনেটিক লেভিটেশন। চুম্বকীয় ক্ষেত্রের উপরে যেহেতু চলাফেরা করে এই জন্য এটাকে ম্যাগনেটিক লেভিটেশন বলে। এর স্পিড হলো 431 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 431। এখনো বিশ্বের দ্রুততম ট্রেন হিসাবে এটাকেই রিকগনাইজ করা হয়ে থাকে। বাংলাদেশকে কখন চায়না রিকগনাইজ করলো? দুঃখজনক ভাবে হলো সত্য যে চায়না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই, বরং বিরোধিতা করেছে, এবং চায়নার কারণে আমাদেরকে জাতিসংঘের সদস্য পদ পেতে অনেক অপেক্ষা করতে হয়েছে। একাধিকবার তারা ভেটো দিয়েছে, ফাইনালি গিয়ে আমরা চায়নার সদস্য পদ পেয়েছি, বঙ্গবন্ধু জীবদ্দশায় পেয়েছি। কিন্তু রিকগনিশনটা আমাদেরকে চায়না দেয় দুঃখজনক ভাবে হলেও সত্য বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশনের পরে। 31 অগাস্ট 1975 এই সময়টাতে বাংলাদেশকে, এই তারিখে বাংলাদেশকে চায়না রিকগনাইজ করে, এবং বাংলাদেশ দূতাবাস খোলা হয় বেইজিং এ 23 নভেম্বর 1976। বাংলাদেশ এম্বাসি, বিডি এম্বাসি বেইজিং এ খোলা হয়, বাংলাদেশ এম্বাসি খোলা হয় এই সময়। চায়নার সাথে আমাদের সম্পর্ক বহুমাত্রিক, এবং মেইনলি চায়নার সাথে ট্রেড রিলেশনটাকেই আমরা বলবো জরুরি। তো ট্রেড ছাড়াও ট্রেড, তারপরে আপনার এইড, তারপর ফাইন্যান্সিয়াল যত বিষয়গুলো আছে চায়নার সাথে এই জায়গাগুলোই বেশি। আমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা যেহেতু স্বাধীন হয়েছি 1971 সালে, আমাদের অর্থনৈতিক উন্নয়নটা খুবই জরুরি, এবং এই অর্থনৈতিক উন্নয়নের সাথী হিসেবে এখন 1 নাম্বার সহযোগী হলো চায়না। তারা বিভিন্ন জায়গায় আমাদের সহজ শর্তে লোন দিচ্ছে, তারপরে আমাদেরকে কোথাও কোথাও তারা এইডও দিচ্ছে, দান যদি বলেন এইড, সেটাও তারা দিচ্ছে। আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা সমুদ্রে বলেন, এখন যেমন পটুয়াখালীতে হচ্ছে, বা এনার্জি সেক্টর বলেন, রাস্তাঘাট বলেন, বিল্ডিং করা বলেন, সব জায়গাতেই তারা আমাদেরকে সহায়তা করছে। এখন চায়নার সাথে ইন্ডিয়ার একটা যে সমস্যাটা আছে, এটা ওই দুই দেশের বিষয়। বাংলাদেশের ফরেন পলিসি কখনো অ্যালাউ করে না অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলা। সুতরাং ইন্ডিয়া বা চায়নার ভিতরে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, সেটা নিয়ে আমরা কোনো পক্ষকেই সমর্থন করি না। ইন্ডিয়া আমাদের অস্তিত্বের সাথে জড়িত, স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত, চায়না আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের সাথে জড়িত। সুতরাং দুটোই আমাদের জন্য জরুরি। বাংলাদেশের জন্য জরুরি হলো ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখা, যেহেতু ভূতাত্ত্বিক ভাবে বা জিও পলিটিক্যালি সে আমার 3 দিকে আছে, আমার স্বাধীনতা যুদ্ধের সরাসরি অংশীদার, সবকিছু মিলে তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক থাকবেই। আর উন্নয়নের সহযোগী হিসাবে 1 নাম্বার হলো, স্বাধীনতা যুদ্ধের পরপর ছিল জাপান, এখন চায়না চলে আসছে আমাদের 1 নাম্বার সহযোগী। তাদের ভিতরকার কোনো বিষয় নিয়ে আমরা কখনোই চিন্তা করতে চাইব না, তাদের যে যুদ্ধ বিগ্রহের বিষয়গুলো আছে। চায়নার সাথে বর্ডার নিয়ে ইন্ডিয়ার সমস্যা সবসময়, এটা এখন না, আরো অনেক আগে থেকেই ছিল। এই অংশ নিচ্ছে, আকসাই চায়না ছিনিয়ে নিয়েছে তারা, কাশ্মীর বা ওই লাদাখের ওই অংশ থেকে চাইনিজরা নিয়ে গেছে। আবার এদিকে হিমাচল একবার দখল করে বসেছিল আপনার এই অঞ্চলটা, সেটা আবার ছেড়েও দিয়েছে। সো এটা তাদের ভিতরে সমস্যা, এটা তারাই সমাধান করবে। আচ্ছা, এখন ইন্ডিয়া নিয়ে আমি, সময় চলে যাচ্ছে, আমাকে দ্রুত ইন্ডিয়া নিয়ে কিছু কথা আমি বলতে চাই। এটা আপনাদের জন্য
আমি মনে করি যে ইসরায়েল, প্যালেস্টাইন, চায়না, ইন্ডিয়া, রোহিঙ্গা এসব জায়গাগুলো থেকে আপনাদের প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। ইন্ডিয়ার যে তথ্যগুলো আমি দিচ্ছি আপনারা একইভাবে দেখবেন। শীটের যে আমাদের যে শীটটা আপনারা পেয়েছেন ওইটার বাইরের অংশটুকু শুধু আমি আলাপ করি। ভারত বা ইন্ডিয়া, ভারত তো এসছে পৌরাণিক কাহিনী থেকে, আপনার অর্জুনের যে যুদ্ধ ছিল, আপনার কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে যে ভারত অংশগ্রহণ করছে সেই তার নাম অনুসারে এটা ভারত চলে আসছে। আর ইংরেজিতে এটাকে আমরা বলি ইন্ডিয়া বা হিন্দ। এটার নামকরণের সূত্রটা হলো সিন্ধু নদীর অববাহিকায় যারা আছে তাদেরকে হিন্দ বা হিন্দুস্তান, যে জায়গাগুলোকে হিন্দুস্তান বলা হয়, সেই হিসাবে যদি বলি তাহলে সিন্ধুর অববাহিকায় গ্রেটার পাকিস্তান, গ্রেটার ইন্ডিয়া যারা, এরা সবাই হিন্দুস্তানেরই অংশ বলতে পারি, ইনক্লুডিং শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান যারা আছে, ইভেন তারও একটু উত্তর অংশ থেকে হিন্দের অধিবাসী আছে। তাদের পার্লামেন্টে কয়টা অংশ আছে, যেহেতু এটা বাই ক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট, তার একটাকে বলা হয় রাজ্যসভা। রাজ্যসভায় মোট 245 জন সদস্য আছে রাজ্যসভা। আর একটা হলো আপনার লোকসভা, যেখানে 545 জন লোক আছে। 545 জন সদস্য। মানে লোকসভাটা কি আর রাজ্যসভাটা কি? এটা হলো লোয়ার হাউস। আপনি যদি ব্রিটেনের সাথে তুলনা করেন, এটা লোয়ার হাউস, এটা হলো আপার হাউস। উচ্চ কক্ষ, এটা নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ মানে কম দামি না, নিম্ন কক্ষ বেশি পাওয়ারফুল। বাট এখানে দুটোই, ব্রিটেনের সাথে একটা ডিফারেন্স হলো, ব্রিটেনের যেটা উচ্চ কক্ষ হাউস অফ লর্ডস, এটা রানীর প্রতিনিধি ওখানে থাকে, সবাই নির্বাচিত না তারা, কিন্তু এখানে দুইটাই নির্বাচিত একটু ভিন্ন ভাবে। লোকসভাটা হলো সরাসরি মানুষের ভোটে, এই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন মানুষের ভোটে, এই যে ভোটটা হয়, এই ভোটে যারা এমপি হয় সেখান থেকে যে দল উইন করে, আমাদের মতন সিস্টেম, এইটাকে বলা হয় লোকসভা। ওখান থেকে যারা আসে, আমাদের যেমন পার্লামেন্ট, লোকসভা এটা। আর রাজ্যসভা হলো যে কটা রাজ্য আছে, 28টা রাজ্য আছে ভারতের এখন, 29টা ছিল এক সময়, কিন্তু কাশ্মীরকে আলাদা রাজ্য ঘোষণা করা থেকে বাদ দেওয়াতে ওটাকে ইউনিয়নে নিয়ে আসাতে এখন 28টা রাজ্য হয়েছে, 28টা স্টেট, আর 8টা হলো আপনার ইউনিয়ন, কাশ্মীর সহ, এটা কাশ্মীর সহ। লোকসভা আমরা বুঝলাম যে সাধারণ মানুষের ভোটে যারা নির্বাচিত হয় যে কক্ষ, সেটা হলো লোকসভা। রাজ্যসভা হলো এই যে 28টা স্টেট বা 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এইখানে যে পার্লামেন্ট গুলো আছে বা এখানে যারা নির্বাচিত হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের ইলেকশন সামনে, পশ্চিমবঙ্গে যে কয়জন নির্বাচিত হবেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এমএনএ টাইপের যাদেরকে বলা হয়, ওদের ভিতর থেকে প্রপোর্শনেটলি প্রত্যেক রাজ্যের জন্য, সে ধরেন 100% যদি 28টা রাজ্য এবং 8টা ইউনিয়নকে ভাগ করে দেওয়া হয়, এদের ভিতরে লোক সংখ্যার অনুপাতে যে রাজ্যের যে ওয়েটেজ আসে সেইটাকে যে পক্ষে পড়ে, ধরেন অ্যাজ ফর এক্সাম্পল 28টা রাজ্যে ধরেন আপনার ওয়েস্ট বেঙ্গল, টোটাল অংশটাকে এই রাজ্যসভা ইয়েগুলাকে আপনার প্রাদেশিক রাজ্যসভা যেগুলো, প্রাদেশিক পার্লামেন্ট যেগুলো, তাদের টোটাল 100% হিসাবে ধরলেন, 28টা ভাগ করে, অ্যাজ ফর এক্সাম্পল জনসংখ্যার ভিত্তিতে কলকাতা ধরে নিলাম খুব ঘনবসতি সম্পন্ন, এবং এই জন্য এদের যে টোটাল ওয়েটেজ আসলো সেটার পরিমাণ দাঁড়াবে অ্যাজ ফর এক্সাম্পল 5%। তার মানে রাজ্যসভায় যারা ভোট দিবে তার 5% ভোট পশ্চিমবঙ্গের পার্লামেন্টের অধিকারে থাকবে। তো এখানেও এই রাজ্যসভায় যারা যে যা দল বেশি ভোট পাবে তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ হবে। এটা হলো রাজ্যসভার অংশ। এটা সামনাসামনি হলে সময় থাকলে আরো ক্লিয়ার করে বোঝানো যেত, সময় দ্রুত চলে যাচ্ছে বিধায় আমরা বেশি যেতে পারছি না। তার মানে রাজ্যগুলার যে পার্লামেন্ট আছে, প্রভিন্সিয়াল যে রাজ্যগুলা, প্রভিন্সগুলা, তাদের প্রপোর্শনেট ভোটের সংখ্যার ভিত্তিতে উচ্চ কক্ষ নির্বাচিত হয়ে থাকে সদস্যগুলো। এটা গেল এখানে। রিপাবলিক ডে কবে আর আপনার স্বাধীনতা দিবস কবে? ভারতের স্বাধীনতা দিবস আমরা জানি 15ই
আগস্ট 1947। রিপাবলিক ডে হলো ওই দিন ভারতকে রিপাবলিক, এটা তো স্বাধীনতা ঘোষণা করলো, ওই দিন ভারতকে রিপাবলিক হিসাবে বা জনগণের কি বলে, রিপাবলিকের বাংলাটা কি বলবেন আপনারা? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হিসাবে যেদিন ঘোষণা করা হয় সেটা হলো 26 জানুয়ারি 1950। ইনফ্যাক্ট এই সময় কনস্টিটিউশনটাকেও ভারতের কনস্টিটিউশন গৃহীত হয় এবং রিপাবলিক হিসাবে ঘোষণা করা হয়। সুতরাং দুইটা দিন তাদের ন্যাশনাল ডে, কিন্তু এটা হলো তাদের স্বাধীনতা দিবস, এটা হলো রিপাবলিক ডে। দুইটা দিন, গণতন্ত্র দিবস যদি আপনারা বলেন, সেটা এই সময়। ভারতে প্রায় আপনার 22টা ভাষা প্রচলিত আছে, কিন্তু ভারতের টোটাল মানুষ কথা বলে 234টা ভাষায়। সব মানুষ 34টা ভাষায় কথা বলে ল্যাঙ্গুয়েজে, তার ভিতরে 22টা আপনার স্বীকৃত ভাষাই আছে ভারতে। সর্বশেষ স্টেট কোনটা হলো, সর্বশেষ রাজ্য ভারতে কোনটা হলো? 28তম যদি বলি। ইনফ্যাক্ট কাশ্মীরের আগে এটা 29তম ছিল। কাশ্মীর যেহেতু ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, সুতরাং 28তম আমরা বলবো। ওটা ছিল তেলেঙ্গানা। 28তম স্টেট কোনটা? তেলেঙ্গানা। তেলেঙ্গানার ক্যাপিটাল হলো হায়দ্রাবাদ। এটা 2 জুন 2014 এই তারিখে এটা ঘোষণা করা হয়, তেলেঙ্গানা। আর এটার ক্যাপিটাল হলো হায়দ্রাবাদ। ক্যাপিটাল হলো আপনার হায়দ্রাবাদ। এটা 28তম স্টেট, 28th স্টেট, সর্বশেষ স্টেট যেটা ভারতের সর্বশেষ স্টেট। যেমন পৃথিবীর ভিতরে হাইয়েস্ট যে ক্রিকেট গ্রাউন্ড আছে সেটা হিমাচলে, ওইটার নাম হলো চালি। সবচেয়ে উঁচুতে আছে, এটার হাইট হলো 2444 মিটার। সবচেয়ে উঁচুতে এটা 2444 মিটার অ্যালটিটিউডে। এবং পৃথিবীর প্রথম যে ইউনিভার্সিটি সেটাও গ্রেটার ভারতে। এখন এটা পড়ে গেছে অবশ্য পাকিস্তানের ভিতরে পড়ে গেছে বড় অংশ। তক্ষশিলা। চাণক্য এখানকার ছাত্রও ছিলেন, 3rd এবং 4th সেঞ্চুরি বিসিতে। উনি ওখানকার ছাত্রও ছিলেন, শিক্ষকও ছিলেন। ইংরেজিতে বলে টাকশিলা, তক্ষশিলা। এটা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় এবং এটা গঠিত 700 BCE-তে এটা প্রতিষ্ঠিত হয়। বিফোর দ্য কমন এরা, 700 বছর আগে। তার মানে এখন থেকে প্রায় 2700 বছর আগের এই বিশ্ববিদ্যালয়, এটা তক্ষশিলা ইউনিভার্সিটি। যেমন অঙ্কের জনক যদি বলি তাহলে আমরা রামানুজমের নাম নিয়ে থাকি, যিনি ভারতের। তারপরে হিউম্যান ক্যালকুলেটর শকুন্তলা দেবী, উনি ভারতের। তো যথেষ্ট। এখন পিচাই, যেটা সুন্দর পিচাই, উনি ভারতের। আর্টিকেল 370, আমরা ছোট দুইটা জিনিসে চলে আসি। ভারতের কনস্টিটিউশনটা কে ড্রাফট করে? ভারতের কনস্টিটিউশনটা ড্রাফট করে B.R. আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকর। উনার নেতৃত্বে করা হয়, ডক্টর B.R. আম্বেদকর, উনার নেতৃত্বে করা হয়। এবং এটাকে আপনার রেটিফাই করা হয় 26 নভেম্বর 1949-এ। এটা রেটিফাইড হয়, কনস্টিটিউশনটা রেটিফাই করা হয়। আর এটার ইফেক্টিভনেস হলো যে রিপাবলিক ডে আমরা বলেছিলাম, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে 26 জানুয়ারি 1950 এটা রেটিফাই করা হয়, এদিন থেকে ইফেক্টিভ হয় ভারতের কনস্টিটিউশন। আর্টিকেল 370 নিয়ে, যেটা 5 আগস্ট 2019-এ আর্টিকেল 370-কে বাদ দেওয়া হয়েছে। আমরা একটা ধারণা রেখে রাখি যেটা কি আর্টিকেল 370, এটারও ড্রাফটিংটা করা ছিল নেহরুর সময়ে, তখন তো নেহরু ছিলেন। ডক্টর B.R. আম্বেদকর এটাকে করেছে। ভারতের কনস্টিটিউশনের 370 আর্টিকেল, এটাকেই 5 আগস্ট 2019-এ বাদ দেওয়া হয়। 5 আগস্ট 2019 এটাকেই বাদ দেওয়া হয়, কারণ এটার কারণে কাশ্মীর এক ধরনের স্বাধীন ছিল।
তার বড় কারণ হলো মহারাজা হরি সিং উনি স্বাধীন থাকতে চেয়েছিলেন, তো পাকিস্তানিদের কারণে বা বিভিন্ন চাপে পড়ে তাকে অ্যাক্সেস করতে হয় ইন্ডিয়ার সাথে। এই জায়গাতে কিছু গড়মিল রয়ে গেছে। লর্ড মাউন্টব্যাটেন, মাউন্টব্যাটেনের মূল নাম লর্ড মাউন্টব্যাটেন তো উপাধি, ওনার নাম হলো লুইস, প্রথম নাম লুইস, যেমন আমার নাম ফরহাদুল ইসলাম, আমরা বলি মিস্টার ইসলাম। তো আমার মূল বাবা মার নাকার নাম হলো ফরহাদ, ওনারও প্রথম নাম হলো লুইস, আমরা মাউন্টব্যাটেন হিসাবে চিনি, ওনার নাম হলো লর্ড লুইস মাউন্টব্যাটেন, আমরা লর্ড মাউন্টব্যাটেন হিসাবে ওনাকে ডেকে থাকি সাধারণত। তো যাই হোক, এই 370 ধারাটা কাশ্মীরকে একটা স্বকীয়তা দিয়েছিল, এক ধরনের স্বাধীনতা দিয়েছিল, যে এটা কখনো ওখানে তার নিজস্ব আইন চালাইতে পারবে না। এই জন্য কাশ্মীরের নিজস্ব কনস্টিটিউশন ছিল, সংবিধান ছিল, নিজস্ব পার্লামেন্ট ছিল, নিজস্ব পতাকা ছিল। তারপরে ওখানে যে বাইরের কেউই সে ওখানে বসবাস করতে পারবে না, ওখানে স্থায়ী হিসাবে দেখাতে পারবে না, এগুলা বেশ কিছু বিষয় ছিল। তার মানে এটা ভারত থেকে এক ধরনের স্বাধীন বলতেই পারি, এরকম একটা অবস্থায় তারা ছিল, এবং অন্য কেউ ওই অঞ্চলে গিয়ে চাকরি করতে পারবে না, এই শর্তগুলো 370-এর ভিতরে দেওয়া ছিল, যে কারণে তারা মোটামুটি এক ধরনের স্বাধীনতা ভোগ করতো। এই স্বাধীনতা বিভিন্ন সময়ে খর্ব করা হয়েছে, বিভিন্ন কারণে কমিয়ে নিয়ে আসা হয়েছে, এবং সর্বশেষ এটাকে এর আগে 2-3 বার হাইকোর্টে এটাকে আপিল করা হয়েছে যে এটা বাদ দিয়ে দেওয়া হোক, রিপিল করা হোক, কিন্তু হাইকোর্ট কনস্টিটিউশনের কারণে এটা বাদ দিতে পারে নাই। এইবার যেহেতু মোদী সরকার এটা পার্লামেন্টে পাশ করে এটাকে আইন আকারে করে দিয়েছে, সেই হিসাবে এই 370 ধারাটা বাতিল হয়ে গেছে। এটাই হলো কাশ্মীর আলাদা হয়ে যাওয়া। এবং বাতিল হয়ে যাওয়ার পরে কাশ্মীরকে আর সরকার কোনো প্রদেশ হিসাবে রাখতে চায় নাই, রিস্ক নিতে চায় নাই, তাদেরকে একটা ইউনিয়ন টেরিটরি হিসাবে, অন্য 7টা ইউনিয়ন টেরিটরি যেমন আছে, যেমন আন্দামান নিকোবর এই ধরনের যারা আছে, তাদের মতো একটা স্ট্যাটাস দিয়ে রেখেছে, যে তারা স্বাধীন ওইভাবে তাদের মুখ্যমন্ত্রী থাকতে পারবে না, তারা ইনফ্যাক্ট কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবেই থেকে যাবে। এটা আমরা তিস্তা নিয়ে একটু আলাপ করতে চাই। ইন্ডিয়ার সাথে আমাদের যে পেন্ডিং ইস্যু গুলো রয়ে গেছে, বেশ কয়েকটা পেন্ডিং ইস্যু আছে, তার ভিতরে আমরা সবচেয়ে কষ্টকর মনে করছি তিস্তা ইস্যুকে আমাদের জন্য। প্রথম হলো যে ইন্ডিয়া আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন, এটা একটা সঙ্গত কারণ। 9:30 বেজে গেছে, দেখি আমি কত দ্রুত শেষ করতে পারি। 1 ঘন্টা 10 মিনিট, এনিওয়ে সরি, আমি একটু সময় বেশি নিয়ে ফেললাম বোধহয়। ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সবচাইতে আমাদের নিকটতম প্রতিবেশী, এবং ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় সীমান্ত ভাগাভাগি 3 দিকে সে। সুতরাং স্ট্র্যাটেজিক কারণে, ভৌগোলিক কারণে ভারত আমাদের জন্য বেশি জরুরি, এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ, এবং অলমোস্ট সবগুলো দেশের সাথেই তার সীমান্ত ভাগাভাগি রয়ে গেছে। চীনের পরে সবচেয়ে জনবহুল দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এটা, এবং অর্থনীতির দিক দিয়ে এরা 7 গ্লোবালি নমিনাল ভ্যালুতে, অর্থনীতির সবচেয়ে 7ম বড় অর্থনীতি নমিনাল ভ্যালুতে, পৃথিবীর 7ম বড় অর্থনীতি, পৃথিবীর 3য় সামরিক বাহিনী তাদের আছে, 3rd লার্জেস্ট আর্মি, আর্মি মানে জাস্ট সামরিক বাহিনী আছে তাদের, পৃথিবীর ভিতরে 3য়, এবং তারা উদীয়মান বিশ্ব শক্তি। তারা এখন জাতিসংঘের স্থায়ী পদে স্থায়ী সদস্য হতে চায়, 5টা দেশের পরে তারা আর একটা, এখানে কিছু কাজ তো চলতেছেই সংস্কারের, সেখানে তারা স্থায়ী পদ পেতে চায়, জাতিসংঘের স্থায়ী সদস্য হতে চায়। তারপরে আপনার সম্ভাব্য পরাশক্তি, এটা তো উদীয়মান বিশ্ব শক্তি, তারপরে সম্ভাব্য পরাশক্তি তারা একটা, তারপরে পৃথিবীতে তাদের সবচেয়ে আপনি ইন্ডিয়ান লোকজন পাবেন, এবং আন্তর্জাতিক যত সংস্থা আছে সেখানে কোনো না কোনো ভাবে তাদের একটা প্রভাব রয়েই গেছে, যে কোনো ভাবে রয়ে গেছে। নব্য শিল্পোন্নত দেশ, পৃথিবীর বেশিরভাগ দেশের সাথেই তাদের সম্পর্ক রয়ে গেছে, এবং জাতিসংঘের শক্তি সৈন্য প্রেরণকারী প্রথম দেশগুলো, বাংলাদেশ কখনো ফার্স্ট হয়, ইন্ডিয়া কখনো ফার্স্ট হয় কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে, সৈন্য যখন ইউএন পিস কিপিং ফোর্সে দেওয়া হয় শান্তিরক্ষী বাহিনী হিসাবে, তখন কখনো বাংলাদেশ প্রথম, কখনো ইন্ডিয়া প্রথম, কখনো পাকিস্তান প্রথম হয়ে যায়, মানে এখানে তাদের বড় একটা ভূমিকা রয়ে গেছে। তো এই বেশ কিছু আমি বললাম যে অনেকগুলো কারণে
ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য না, ইভেন আপনার আমেরিকানদের জন্য ভারত যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই অঞ্চলে আমেরিকানদের মূল টার্গেট হলো চায়নাকে ছোট করার চেষ্টা করা, চায়নার ক্ষমতাকে কম করে দেখানোর চেষ্টা করা, এবং চায়নাকে কাউন্টার করার মতো এই অঞ্চলে ইন্ডিয়ার চেয়ে বড় কেউ আর নাই। আর তাদের সাথে যেহেতু বর্ডার নিয়ে এক ধরনের সমস্যা রয়েই গেছে, রাজনৈতিক একটা সমস্যা রয়ে গেছে, সুতরাং আমেরিকা এই অঞ্চলে এসে কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলবে না, বরং ইন্ডিয়ার কথা এই অঞ্চলে আমেরিকাকে শুনে চলতে হবে। তার বড় কারণ চায়নার যে ক্ষমতা, সেই ক্ষমতার বলয়কে টেক্কা দেওয়ার জন্য। এবং একটা বড় জিনিস দেখেন যে পৃথিবীতে প্রায় 21 মিলিয়ন ইন্ডিয়ান প্রবাসী আছে, 21 মিলিয়ন, 2,10,00,000 প্রবাসী, যারা একদম বিভিন্ন দেশে তারা বসবাসী করে একেবারে পার্মানেন্টলি ইন্ডিয়ার বাইরে। সো এই কারণে আমাদের কাছে ইন্ডিয়াটা বড় গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখে থাকি। আমি কিছুটা এখন ইসে চলে যাব, আপনার তিস্তার পানি বন্টন সমস্যাতে চলে যাবো, একটু টাচ করা জরুরি। তিস্তাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? তিস্তার মূল হলো হিমালয়, গঙ্গা, গ্যাঞ্জেস আমরা যেটাকে বলি, গ্যাঞ্জেস, গঙ্গা নদী বা গঙ্গা, এখান থেকে তিস্তার উৎপত্তি। গ্যাঞ্জেস থেকে তিস্তার উৎপত্তি হয়েছে। হিমালয় থেকে দেখেন, হিমালয় থেকে সিকিম হয়ে, পশ্চিমবঙ্গের পরে যেটা সিকিম ভারতের, হিমালয় হয়ে সিকিম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে, সিকিম যেহেতু ওদিক দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকেছে। এবং ইন্ডিয়ার ভিতরে এর 249 কিলোমিটার রাস্তা পার করেছে সে, হিমালয় থেকে নিয়ে পুরা হিমালয়, সিকিম, দুইটা প্রদেশ, সিকিম প্রদেশ এবং পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে এসে চলে আসতে গিয়ে 249 কিলোমিটার পার হয়েছে। বাংলাদেশে প্রবেশ করেছে লালমনিরহাটের দহগ্রাম দিয়ে, দহগ্রাম আঙ্গারপোতা আমরা যেটাকে বলে থাকি জানি, ওখান থেকে এসে বাংলাদেশের ভিতরে আসছে 117 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সে। এটা পাড়ি দিয়ে এটা ব্রহ্মপুত্রের কাছে গিয়ে আপনার তিস্তা ঘাট, তিস্তামুখ ঘাট, যেটা ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়েছেন গ্রেটার ময়মনসিংহে, 117 কিলোমিটার। লালমনিরহাট দিয়ে ঢুকে দহগ্রাম যে জায়গাটা, ওখানে দহগ্রাম, এখান দিয়ে ঢুকে 117 দিয়ে আপনার ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। এটা ইনফ্যাক্ট 3টা নদীর সম্মিলন। 3টা কি কি? একটা হলো করতোয়া, পুনর্ভবা, আত্রাই। এই 3টা নদীর মিলে হয়েছে তিস্তা। 3টা নদী যেহেতু মিলেছে বা 3টা নদীর সম্মিলন, এই জন্য 3টা স্রোত ত্রিস্রোতা বলা হয়। 3টা নদীকে 3টা স্রোত হিসাবে বলা হয় ত্রিস্রোতা, মূল নাম। এই ত্রিস্রোতার অপিনিহিতি হলো তিস্তা। তিস্তা নামকরণ আমরা পেলাম যে করতোয়া, পুনর্ভবা এবং আত্রাই, এই 3টা নদীর সম্মিলন, যে কারণে এটাকে ত্রিস্রোতা বলা হয়। ত্রিস্রোতার অপিনিহিতি বা ডেরিভেশন ইংরেজিতে যদি বলেন, সেটাকে নাম ওই তিস্তা ত্রিস্রোতা থেকে আসছে, তিস্তা 3 স্রোত থেকে তিস্তা চলে আসছে। এইখানে যে পানি জুন সেপ্টেম্বরে ভরা মৌসুম যেটাকে বলি, তখন প্রায় 60 বিলিয়ন কিউবিক মিটার থাকে পানি, কিউবিক মিটার পানি থাকে। যখন এটা শুষ্ক মৌসুমে চলে আসে, সেই সময় পানি অনেক কমে চলে আসে, মানে শীত মৌসুম যেটা, সেটা একদম 500 মিলিয়নে নেমে আসে, মানে একদম শুকনো অবস্থায় থাকে। তিস্তা নিয়ে আমাদের সাথে তাদের চুক্তি হয়েছিল প্রথমে 1983 সালে। ইনফ্যাক্ট এই তিস্তার উপরে পশ্চিমবঙ্গের প্রায় 2,10,00,000 লোক নির্ভরশীল, 2,10,00,000 লোক। বাংলাদেশেরও একটা বড় অংশ, সরি বাংলাদেশ, আমি ভুল বলছি, এটা হলো বাংলাদেশের 2,10,00,000 লোক নির্ভর করছে বাংলাদেশে, এর উপরে কোনো না কোনো ভাবে নির্ভরশীল। আবার 80 লাখ লোক, 80 লাখ ভারতীয় লোক,
এর উপরে নির্ভরশীল। বাংলাদেশের 2,10,00,000, ভারতের 80 লাখ লোক এই নদীর উপরে কোনো না কোনো ভাবে নির্ভরশীল। তো এর উপরে আমাদের নির্ভরশীলতাটা যেহেতু বেশি, সে ফসল উৎপাদন বলেন বা মৎস্য বা পানির যে সম্পদ আহরণ বলেন, মৎস্য বা অন্যান্য সম্পদ আহরণ বলেন, এই সবকিছু মিলে তার কিনারায় যারা বসবাস করছে সবকিছু মিলে এই লোকগুলো 2,10,00,000 বাংলাদেশের, 80 লাখ ভারতের লোকজন এর উপরে নির্ভরশীল। প্রথম আমাদের সাথে যে চুক্তিটা হয়, তিস্তা চুক্তি, 20/7/1983 সালে মন্ত্রী পর্যায়ের বৈঠকে এখানে যে চুক্তিটা হয়েছিল তাতে এটা বলা হয়েছিল 5 বছরের একটা আভ্যন্তরীণ চুক্তি। তাতে ভাগাভাগি করা হয়েছিল 36% পানি বাংলাদেশ পাবে, 39% পানি ভারত পাবে, 25% পানি নদীতে থেকে যাবে। এটা বাংলাদেশের, এটা ভারতের, এবং এটা নদীর নাব্যতা রক্ষার জন্য থেকে যাবে। এর চেয়ে বেশি পানি নিলে হয়তো নাব্যতা রক্ষাটা ডিফিকাল্ট হতে পারে। এটা এই তারিখে প্রথম চুক্তি সই হয়, কিন্তু বাংলাদেশ তখন থেকেই বলছিল যে না, অন্তত সমান সমান পানি আমাদেরকে দিতে হবে। যাই হোক, এটা 5 বছরের চুক্তি ছিল। ঠিক এরপরে ঠিক মতন আর এটা আমরাও পাইনি, কিছুদিন পেয়েছি, তারপরে পাইনি। ইভেন ধরেন আপনার কবে 2007 সাল পর্যন্ত এটা 5 বছরের ছিল, তারপরে এটা রিনিউ হয় নাই, কিছু হয় নাই। 2007 সালে এটা হলো আপনার 27 আগস্ট 2007। এই সময়ে আমরা প্রথম বাংলাদেশ প্রস্তাব দিল যে পানি নদীতে 20% থাকলেই যথেষ্ট, বাকিটা আমরা সমান সমান ভাগ করে নিব। তার মানে নাব্যতা রক্ষার জন্য থাকবে 20 ভাগ শতকরা, আর বাকি যেটা 80 ভাগ থাকছে তার অর্ধেক আমরা, অর্ধেক তারা নিবে। তার মানে 40% আমরা পাবো, 40% ভারত পাবে। এই জিনিসটা কখনোই ভারত মানতে রাজি না, এটাই হলো সমস্যা। এই অনুযায়ী কথা ছিল যে ভারতের প্রধানমন্ত্রী যখন আসলেন সে সময় এটা চুক্তিটা সই হবে, এটা ফাইনালও করা হয়েছিল। একদম বিমানে উঠতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী চলেও এসেছেন। শেষকালে আমাদের দিদি পশ্চিমবঙ্গ থেকে ওনার আসার কথা ছিল, উনি না এসে এটাকে আটকে দিলেন এবং এই চুক্তিটা আজ পর্যন্ত আর হয় নাই। উনার কিছু যুক্তি আছে, উনি কেন দিচ্ছে না আমরা সেটাও দেখবো। এখন এই পানিটা 2013 পর্যন্ত আমরা মোটামুটি পেয়েছি, মোটামুটি আমাদের চলেছে। চুক্তি অনুযায়ী না পেলেও 2013 সাল পর্যন্ত আমরা যে পানি পেয়েছি তিস্তা থেকে, তা দিয়ে আমাদের মোটামুটি কাজ চলে গেছে বা আমরা মেনে নিয়েছি। দুঃখজনক ভাবে হলেও যেহেতু এটার আমরা হলাম নিচু অংশ এবং উঁচু অংশ হলো ভারত, আন্তর্জাতিক পানি আইন বলছে যে এই পানি কখনো বাধা দেওয়া যাবে না। যারা উপরের অংশে আছে, উত্তর অংশ যদি বলি, আর যারা নিচের অংশ আছে, কখনো এই পানিকে নিচের অংশওয়ালার কাছে যেতে বাধা দেওয়া যাবে। এই আন্তর্জাতিক কনভেনশন বা আইন ভারত মানছে না। 2013 পর থেকে তারা বিভিন্ন ভাবে তারা পানিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং সরিয়ে নিয়ে যাওয়ার কারণে আমাদের এদিকে দুঃখজনক, দেখেন যখন গরমের যখন আমার পানির প্রয়োজন হচ্ছে তখন এখানে শুকনা হয়ে যাচ্ছে এবং বালি, পাথর, নুড়ি এগুলাতে বের হয়ে যাচ্ছে। নদী আর নদী থাকছে না তিস্তা আমাদের এদিকের অংশটাতে, পানি আর আসছে না 2013 পর থেকে। যে কারণে আমাদের যারা নদীমাতৃক জীবন যাপন করতো বা ফসল ফলাতো, এই লোকজনগুলো ওখান থেকে ভিখারি হয়ে এক ধরনের তারা পরিবেশ রিফিউজি হয়ে গেছে, হয়ে তারা ওখান থেকে ফিরে তার ঘর বাড়ি ওখান থেকে ফেলে রেখে তাদেরকে অন্য জায়গায় চলে আসতে হচ্ছে, শহরমুখী হয়ে চলে আসতে হচ্ছে। এ ধরনের প্রায় 20,000 লোক হিসাবে দেখা গেছে যে বাংলাদেশের গড়ে এই সময়গুলোতে প্রতি বছর 20,000 লোক গৃহহীন হয়ে যায়। তাদের কোনো আয়ের কোনো উৎস থাকে না। এই সমস্যাগুলো তাদের মাছ ধরা বলেন, যাই বলেন, এটা থাকে না। সুতরাং আন্তর্জাতিক আইন না মানার কারণে এই সমস্যাটা তাদের আমাদের জন্য হচ্ছে এবং ভারতের জন্য হচ্ছে। ভারতের ওইখানে প্রায় পশ্চিমবঙ্গের বসে যে 9 লক্ষ হেক্টর জমিতে তারা চাষ দিয়ে থাকে, আর বাংলাদেশ দিয়ে থাকে 7 লক্ষ হেক্টর। আপনারা এটা দিয়ে আবার মনে করবেন না যে তারা 80 লাখ দেয় আর আমরা 2,10,00,000 দেই,
তো তাদের তো জমি বেশি। আমি বলছি যে জীবন ধারণ কিন্তু শুধু জমির সাথে না, আমরা বলছি যে নদীমাতৃক যে জীবনযাপন সেটা আমাদের এদিকে বেশি। তো যাই হোক, এই 16 লক্ষ হেক্টর জমিতে চাষ দেওয়ার জন্য তাদের মানে সাধারণ হিসাব অনুযায়ী প্রতি লক্ষ হিসাবে 1600 ঘনমিটার প্রতি সেকেন্ডে, এত কিউবিক মিটার বা ঘনমিটার প্রতি সেকেন্ডে পানির প্রবাহ থাকা দরকার, কিন্তু ওখানে মাত্র আছে 150 ঘনমিটার। সুতরাং এটা একটা জেনুইন সমস্যা আমরা বলতেই পারি। 1600 প্রয়োজন, আছে 150, তো কাকে দেওয়া হবে? যাই হোক, এটা একতরফা ভাবে ভারতই নিয়ে নিচ্ছে। এবং ভারত যে কাজগুলো করেছে, এই প্রবাহের উপরে তারা একাধিক বিদ্যুৎ তৈরির ব্যবস্থা তারা নিয়েছে, জেনারেটর বসিয়েছে বা পাওয়ার স্টেশন বসিয়েছে, জেনারেটিং স্টেশন তারা বসিয়েছে। ইসি মোডের একটা হিসাব আমি দিতে পারি। ইসি মোড হলো ইন্টিগ্রেটেড, এটা ইন্টিগ্রেটেড সেন্টার ফর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেভেলপমেন্ট। ইন্টিগ্রেটেড সেন্টার ফর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেভেলপমেন্ট, এটার সদর দপ্তর হলো ললিতপুরে। কাঠমান্ডু বলতে পারেন, কাঠমান্ডুর পাশের যে জায়গাটা এটাকে ললিতপুর বলে, নেপালে ললিতপুরে এটা সদর দপ্তর। এম হলো মাউন্টেন হিসাবে, ইন্টিগ্রেটেড, এটা শব্দ সমন্বিত, ইন্টিগ্রেটেড সেন্টার ফর ইন্টারনেট, আই হলো ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেভেলপমেন্ট। পাহাড়, এটা এরা বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত সবাইকে মিলেই যেখানে পাহাড় আছে সবকিছু সদর দপ্তর, এটা তারা একটা স্টাডি করে। এই ইসি মোডের একটা স্টাডি আছে, সেখানে বলা হচ্ছে যে 2006 থেকে 2012 সাল পর্যন্ত, কারণ নদীগুলো তো পাহাড় থেকেই এসেছে, এই জন্য তাদের এখানে কনসার্ন রয়ে গেছে, কারণ ইসি মোডের কনসার্ন আছে, তাদের স্টাডিও আছে। 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত 27টা প্রকল্প, তার 27 প্রকল্প, 27টা প্রকল্পে তারা বিদ্যুৎ উৎপাদন করছে 5248 মেগাওয়াট বিদ্যুৎ। এই পানি সরিয়ে নিয়ে তারা এই পরিমাণে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন বা যাদের ধারণা আছে ফিজিক্সের, আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সো আমি বুঝি এবং আমার মতো অনেকেই এটা বুঝবেন যে এটা কি পরিমাণে বিদ্যুৎ, কত বেশি বিদ্যুৎ এখানে। 5248 মেগাওয়াট পানি বিদ্যুৎ তারা এই পানিকে আটকে রেখে এবং ডাইভার্ট করে, তিস্তার পানিকে ডাইভার্ট করে তারা করছে এখানে। 2000, এটার পরে এটা গেল একটা, 2017-তে এসে তারা 1200 মেগাওয়াটের, 2017 সালে আরো 1200 মেগাওয়াটের জেনারেটর তারা ওখানে বসিয়েছে, আরো 1200। তো 5248 এবং 1200 মেগাওয়াট, কি পরিমাণ পানি সেখানে দরকার হচ্ছে। এটা ছাড়াও তারা সেচ কাজ সহ আরো বিভিন্ন কাজের জন্য 31টা ড্যাম পানি ধরে রাখার জন্য এই তিস্তার উপরে তারা তৈরি করেছে বা কিছু কিছু জায়গা তৈরি শুরু করেছে। এর বাইরে গিয়ে আরো আছে পশ্চিমবঙ্গের গজলডোবা জায়গার নাম। গজলডোবাতে তারা বাদ দিয়ে তিস্তার 10% পানিকে ভিন্ন পথে নিয়ে তাদের চাষবাস, গৃহস্থালী, বিভিন্ন কাজের জন্য তারা ব্যবহার করছে। গজলডোবা 10% পানি তারা এখান থেকে সরিয়ে নিচ্ছে। তাহলে কতগুলো জায়গায় চলে গেল, এদিকে পানি আসবে কিভাবে? তাহলে এই ভিন্ন পথে এটা তারা নিয়ে যাচ্ছে। এটা ইসি মোডের হিসাব, আমাদের হিসাব না। এই সমস্যাগুলো তারা কেন করছে? কারণ কি সমস্যা? সমস্যার বড় কারণ হলো পশ্চিমবঙ্গের নিজস্ব রাজনীতি। এটা আমরা ইন্ডিয়ার রাজনীতি সরাসরি বলবো না, ডেফিনেটলি যেখানে পশ্চিমবঙ্গ রাজনীতি আসবে, ইন্ডিয়ার কেন্দ্রীয় রাজনীতিও সেখান থেকে বাদ যাবে না, কিন্তু দিদির জন্য, মমতা দিদির জন্য এটা একটা বড় রাজনৈতিক গেম। একাধিক কারণে উনি এটা করে থাকেন। উনি বলছেন যে এখান থেকে যদি পানি বাংলাদেশকে দেয়া হয়, যেহেতু এখানে পানি নাই, সুতরাং বাংলাদেশকে দিলে আর ভারত চলবে না বা তার পশ্চিমবঙ্গ চলবে না, এটা। আর মূল কারণ হলো যে যদি এই পানি আমাদের ন্যায্য অংশ, ন্যায্য হিস্সা সে দিয়ে দেয়, তাহলে সে যতগুলা এই যে
পাওয়ার জেনারেট করছে, অথবা ড্যাম তৈরি করছে, অথবা গজলডোবা থেকে 10% তারা নিয়ে ডাইভার্ট করে ফেলেছে, আর একটা নদী কেটে নিয়ে গেছে। এইগুলা আমাদেরকে সব ভাগ দিতে হবে, ভাগ দিলে তার ওই প্রজেক্ট গুলা বন্ধ হয়ে যাবে। সুতরাং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, ধান চাষ বা ফসল চাষ ব্যাহত হবে। ইভেন ঘর বাড়িতে এই পানি সাপ্লাই দেওয়া হয় খাওয়ার পানি হিসাবে, বা আমরা যেমন ওয়াসা ঢাকাতে ব্যবহার করি বা চিটাগাং ওয়াসা ব্যবহার করি। এগুলা বাদ দিলে দেখা যাবে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে মুখ ধোয়ার পানি নাই, বা বিশেষ কাজ করার জন্য আর পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ধরনের সমস্যা পশ্চিমবঙ্গ ফেস করবে এবং তার ভোট নষ্ট হবে, দিদির ভোট নষ্ট হবে। সুতরাং এটা ভোটের রাজনীতি। এই জন্য উনি বলছেন যে পানি নাই, আমি দিব কোথা থেকে। এটা একটা পানি না থাকার একটা অজুহাত। 2 নম্বর হলো উনি বলছে যে এই জায়গায় যে স্টাডিটা করা হয়েছিল এটা হলো পানি নাই। বলছে 30 বছর আগে এই জায়গাকে পানি কি পরিমাণ আছে সেটা হিসাব করা হয়েছিল, এবং ওই সময়ের হিসাবটা গড় হিসাবটা ভুল ছিল, এখন আর এটা চলে না। এটা একটা খোড়া যুক্তি। ধরে নিলাম যে 30 বছর আগে ওই সময় ভুল ছিল, ধরেই নিলাম আপনার কথা অনুযায়ী, বা এখন ওই হিসাব চলবে না, আমি তাও নিলাম। এবং উনি বলছে যে কতটুকুন পানি আছে আমরা তাও জানি না, আমি 3টা কথাই মেনে নিলাম না, যে কতটুকু পানি আছে তাও জানি না, 30 বছর আগে যে স্টাডিটা করা হয়েছিল সেটা ভুল ছিল, সেটাও আমি মেনে নিলাম। আর বলছে যে পুরনো যে হিসাবটা করা হয়েছে এই হিসাবও সঠিক ছিল না, সব আমি মেনে নিলাম। এটা খুব সহজ সমাধান হলো যে ঠিক আছে, বাংলাদেশ এবং ভারত দুই দেশের যারা বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ, তাদেরকে আপনি জয়েন্ট কমিটি করে দিন, তারা টেকনিক্যাল কমিটি, তারা স্টাডি করুক, তাহলে বের হয়ে যাবে এবং সঠিকভাবেই বের হয়ে আসবে যে কতটুকুন পানি ওখানে আছে কতটুকুন নাই। সুতরাং এটা তো একটা লেম এক্সকিউজ এই কথা বলাটা, যে পানি নাই দিব কোথা থেকে, ভাই এই তথ্য নাই আমি কেমনে ভাগাভাগি করবো। যেহেতু বলছে যে আপনার ওখানে যথেষ্ট পরিমাণে তথ্য নাই। আচ্ছা, আরেকটা জিনিস উনার যেটা উনি বলতে চান, এটা বলেন না উনি, কিন্তু আমরা জানি বা বিভিন্ন মহল থেকে এটাকে উঠিয়ে আনা হয়েছে, যে বাংলাদেশে এটা দুঃখজনক যে পশ্চিমবঙ্গে প্রায় 27% মুসলমান আছে। তাদের কারো কারো হয়তো কোনো কারণে বর্তমান সরকারকে কম পছন্দ করতে পারে, বা তারা চাইতে নাও পারে, বিভিন্ন কারণে হয়তো তাদের কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, বর্তমান আওয়ামী লীগ সরকারের সাথে হয়তো তাদের সখ্যতা কম থাকতেও পারে। মানে এই 27% ভোট দিদি মনে করে যে যদি এই আওয়ামী লীগ সরকারকে ঠিক মতো আইনগতভাবে কোঅপারেট করা হয়, তাহলে মুসলমানরা আমাকে ভোট দিবে না, পশ্চিমবঙ্গের মুসলমানরা। এটার কোনো যুক্তি নাই, বাট এটা উনি মনে করে যে এই ভোটটা উনি হারিয়ে ফেলবে। এই কারণে, এই কারণগুলোর কারণে, এই ইস্যুগুলোর কারণে উনি আমাদেরকে পানি দিতে চান। তো এটার সমাধান কি? সমাধান তো আমি কিছু কিছু বললাম, যে আপনি জয়েন্ট স্টাডি করে কতটুকুন পানি আছে সেটা বের করে ফেলেন, আর পানি নাই পশ্চিমবঙ্গ পাবে না। এর আগে প্রথম কথা হলো যে আপনি একতরফা ভাবে আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে কেন এত জায়গায় বাদ দিলেন, এত পানি সরিয়ে নিলেন, কি জন্য নিলেন? তারপরেও ঠিক আছে, এখানে যেটা কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে চাপ দিচ্ছে না, কারণ কেন্দ্র যদি চাপ দেয় সেখানে কেন্দ্র মনে করছে যে এই লোকজনগুলো পানি সরে গেলে তারাও ভুগবে। তো মমতা দিদি চাচ্ছে যে কেন্দ্র চুক্তিটা করুক বাংলার সাথে, আমার আপত্তি থাকবে না, আমি সাইলেন্ট থাকবো। তাহলে সে বলতে পারে যে আমি পানি দেইনি, দিয়েছে কেন্দ্রীয় সরকার, দিল্লি দিয়েছে, সুতরাং ভোট দিল্লিকে দিও না, বিজেপি সরকার দিয়েছে বিজেপিকে ভোট দিও না। বিজেপি সেই রিস্ক নিতে যাচ্ছে না, আর দিদি দিতে যাচ্ছে না কেন সেটা বললাম। সুতরাং এখানে ভোটের রাজনীতি, স্রেফ ভোটের রাজনীতিতে বাংলাদেশের অবস্থা নাকাল হয়ে যাচ্ছে। তো এটা সমাধানের জন্য দুইজনকেই এগিয়ে আসতে হবে। ভারতের সাধারণ মানুষকে বিভিন্ন মাধ্যমে, দুই দেশের প্রচার মাধ্যম, টিভি, অডিও, ভিজুয়াল, যেভাবে বলেন মানুষকে অ্যাওয়্যার করা, আইনগুলো সম্পর্কে জানানো, যে ভাই এটা এই এই কারণে বাংলাদেশ পেতে পারে, তাদের জনমত গঠন করেন, এবং কেন্দ্রের জন্য জরুরি সাফিসিয়েন্ট বাজেট অ্যালোকেট করা, যাতে করে যে প্রকল্পগুলো, যে বিদ্যুতের প্রকল্পগুলো চলছে, এটার অল্টারনেটিভ, যেমন তাপ বিদ্যুৎ কেন্দ্র, এগুলো হতে পারে, অল্টারনেটিভ করে বিদ্যুৎ পর্যায়ে বিদ্যুতের যাতে ঘাটতি না হয়। পানিও ছেড়ে দিল, তারা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো বিদ্যুৎ কেন্দ্র করলো, তাহলে বিদ্যুতের এই সমস্যাটা হবে না। দরকার হলে তারা ডিপ ওয়াটার ব্যবহার করতে পারে, সেটাও হতে পারে। অথবা এই যে বর্ষার বৃষ্টির সময় যে পানিগুলো হয়, এগুলো ধরে রাখার জন্য আলাদা ড্যাম তৈরি করে সেইটা শুষ্ক মৌসুমে ব্যবহার করতে পারে। সুতরাং যথেষ্ট সুযোগ আছে, এবং আন্তঃনদী যে সংযোগগুলো পাকিস্তান ইন্ডিয়া করছে, সে আন্তঃনদী সংযোগের পানি এখানে ডাইভার্ট করে আনা ইজিলি সম্ভব। ভারতের যত বিশাল যে প্রজেক্টটা তাদের
আন্তঃনদী সংযোগ, ভারতের যতগুলো নদী আছে সেই নদীগুলোকে এখানে সংযোগ দিয়ে সেখানকার পানি তারা এখানে ডাইভার্ট করে দিতে পারে। সুতরাং এগুলা যদি করা যায় এবং আলোচনার মাধ্যমে এখানে তিনটা, একটা হলো ঢাকা তো থাকবেই, শুধু ঢাকা এবং দিল্লি হবে না, এর সাথে আরো দুইজনকে আনতে হবে আলোচনার মাঠে। ঢাকা, দিল্লি, দিদিকে আনতে হবে, কলকাতা, সিকিমের উপর দিয়ে আসছে, আপনি তাকে কিভাবে বাদ দিবেন? গ্যাংটক, ঢাকা, দিল্লি, কলকাতা এবং গ্যাংটক, সিকিম, তার মানে বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই চারজনে মিলে আপনারা বসেন, বারবার বসেন, আলাপ করেন খোলা মন নিয়ে, দেখবেন এটা সমাধান হয়ে যাবে। সুতরাং আমরা মনে করছি যে এটা সেফ রাজনীতির বলি হচ্ছে আমরা এখানে, আমাদের ন্যায্য হিস্সা আমরা এখানে পাচ্ছি না। এখন যদি কেউ বলে যে কোর্টে গেলে তো আমরা পেতে পারি, এটা হতেই পারে, এটা অস্বীকার করা যাচ্ছে না যে কোর্টে গেলে পাবো কি পাবো না, কিন্তু ভারতের মতো একটা দেশের সাথে আমরা কত দূর কোর্ট গিয়ে হয়তো এই জায়গাটা পাবো, কিন্তু তার চারপাশে তো সে তো আমার চারপাশেই রয়ে গেছে, সেখানে আমি কতটুকু তার সাথে টিকতে পারবো আমি ঠিক জানি না। সো আমি বেশি সময় নিয়ে ফেললাম, আমি শেষ করতে চাচ্ছি, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। এখন যদি কারো কোনো, আমি জানি না যে ভাই ওবায়দুল্লাহ স্যার কোনো রিলিভেন্ট প্রশ্ন আছে কিনা কারো? আমি ঠিক বুঝতে পারছি না কোনো প্রশ্ন আমার এখানে যুক্তিসঙ্গত কারো আছে কিনা, আমাকে একটু আপনারা হেল্প করবেন ওবায়দুল্লাহ? ওবায়দুল্লাহ আপনারা কি শুনতে পাচ্ছেন? অনেকে আমাকে ফেসবুকে সালাম দেন প্রচুর, আমি এখনই সবাইকে ওয়ালাইকুম, শুরুতে আমি সালাম দিয়ে রেখেছিলাম, এখন আমি চলে যাচ্ছি, তখন আবার সবাই সালামের জবাব ওয়ালাইকুম সালাম, যারা গুড ইভিনিং দিয়েছেন তাদেরকে গুড ইভিনিং আমি জবাব দিয়ে দিলাম। সবুজ নাথ একটা প্রশ্ন, যে কাশ্মীর কোন প্রদেশের অন্তর্ভুক্ত, এটা আমি জবাব দিয়ে গেছি, এটা প্রদেশ নাই, এটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রের শাসনের আওতায় চলে আসছে বা গভর্নরের শাসনের ভিতরে চলে যাবে। একজন শাহিন আহমেদ, উনি বলেছে ভারতে আর কোন প্রদেশে 370 ধারা জারি আসেনি। ভাই 370 ধারাটা কাশ্মীরের জন্যই ড্রাফট করা হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও দুই একজন যারা একটু বাজে মন্তব্য করেছেন, এই যে আরবিতে একটা নাম তার, সাম মহসিন, প্লিজ এ ধরনের ভাষা ব্যবহার করাটা আমাদের অ্যাভয়েড করা জরুরি ভাই। কিছু কিছু মন্তব্য যারা করেছেন, নাজমুল হাসান আমি দেখছি, বা একজন, দয়া করে আপনারা এগুলো অ্যাভয়েড করবেন।
তুষার আহমেদ, এত বড় ক্লাস, সরি আসলে লম্বা হয়ে গেল, তাও আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবেই বলতে পারি নাই। দুঃখিত, আপনাদের লম্বা সময় ধরে রাখতে হয়েছে আমাকে, সময়টা আজকেও বেশি হয়ে গেল। আসলে যারা ভালো শিল্পী তারা খুব অল্পের ভিতরে কথা মানে ছবি আঁকতে পারে, ছোট্ট 2 দাগ দিয়েই তারা বুঝিয়ে দিতে পারে এটা গরুর ছবি। আর যারা দুর্বল শিল্পী তারা গরুর ছবি দিয়ে রং, কান, নাক লিখে দেওয়ার পরেও বুঝে যে এটা বোধহয় বোঝানো গেল না, তো আবার নিচেও লিখে দেয় যে ইহা একটি গরুর ছবি। তো আমি এই দ্বিতীয় দলের মানুষ, তো এই জন্য ওই খুব সুন্দর করে এক্সপার্টদের মতন একটা দাগ দিয়েই গরুর ছবিটা বোঝাতে পারি না, এটা আমার সীমাবদ্ধতা। রাশিদুল হাসান জোনায়েদ, ইউ শুড এনরিচ ইউর আইডিয়া অ্যাবাউট ডিপ্লোমেসি। নিঃসন্দেহে ভাই, আমি জানি না এটা যদি আমাকে মিন করে থাকেন, আই এগ্রি। আমি ডিপ্লোম্যাট, ভালো ডিপ্লোম্যাট না, এবং আমার জ্ঞানের যথেষ্ট অপ্রতুলতা রয়ে গেছে। আপনি দোয়া করেন, আমিও চেষ্টা করবো, আরো সাজেশন দেন যে কিভাবে আমার জ্ঞান বা আমি এনরিচ হইতে পারি ডিপ্লোমেসির ব্যাপারে। আমি তো একদম ছাত্র এসব ব্যাপারে। এখানে যে সমস্ত কথা আপনারা আলাপ করছেন, এগুলা বোধহয় আমি অনুরোধ করব যে এই ধরনের কথা আপনারা এই পাবলিক ফোরামে আলাপ করবেন না। এটা এমনিও অযৌক্তিক কথা আপনারা যা বলছেন, শুনতেও ভালো শোনা যায় না, অসত্য কথা। দয়া করে এটাকে অ্যাভয়েড করবেন। তো সবাইকে ধন্যবাদ। আর আমার যে গাফিলতিটা রয়ে গেছে বা আমার যে জ্ঞানের সীমাবদ্ধতা রয়ে গেছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। শুভরাত্রি, সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।